আজ আপনি শুনবেন অনিকেত রিক রায়ের কাহিনী মার্ডার অ্যাট মিডলটন রো, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. লেখক অনিকেত রিক রায়ের জন্ম 12 অক্টোবর 1992 পশ্চিম বর্ধমান জেলার আসানসোল শহরে। আসানসোলের বিবি কলেজ থেকে ভূগোলে অনার্স এবং বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে ভূগোলে MA পাশ করে বর্তমানে কলকাতায় কেন্দ্রীয় সরকারের অডিট বিভাগে কর্মরত তিনি। লেখালেখি শুরু 11 মে 2021। ইতিমধ্যে কিছু লিটল ম্যাগাজিন, ওয়েবজিন, মাসিক পত্রিকা এবং গল্প সংকলনে তাঁর লেখা প্রকাশ পেয়েছে। রেডিও মিলন 90.4 FM এর তরফ থেকে লেখক শ্রী অনিকেত রিক রায়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। আমাদের ফেসবুক গ্রুপ রেডিও মিলন স্টোরি লাভার্সের রহস্য গল্প প্রতিযোগিতা থেকে এই গল্পটি বেছে নেওয়া। সোমনাথের ভূমিকায় দীপক, রুদ্র, অজয় এবং চা দোকানির চরিত্রে অভিক, মনীষার ভূমিকায় সঙ্গীতা, রজনীশের চরিত্রে দীপঙ্কর, রমেশের ভূমিকায় রথিন, নন্দিনীর চরিত্রে রীতি, নির্মল, অতীশ এবং বিকাশের ভূমিকায় অপূর্ব, মধুমিতার চরিত্রে মৌ, রমার ভূমিকায় আম্রপালি, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। শুরু হচ্ছে অনিকেত রিক রায়ের কাহিনী মার্ডার অ্যাট মিডলটন রো। সকাল 8:15 সি নম্বর বাসটা তার অন্তিম স্টপেজ পার্ক স্ট্রিটে এসে দাঁড়ালো। অফিস যাত্রীদের ভিড় তখনও সেভাবে শুরু হয়নি। বাসের মধ্যে 6-7 জন যাত্রী ছিল। সবাই ধীরে সুস্থে নামলেও মনোজ 1-2 জনকে ঠেলে তাড়াহুড়ো করে নেমে পড়ল। পার্ক স্ট্রিটের মিডলটন রোয়ের একটা আধা সরকারি অফিসে সিকিউরিটি গার্ডের চাকরি করে মনোজ। মর্নিং, ইভিনিং এবং নাইট শিফট মিলিয়ে তাদের ডিউটি হয়। এই 2 দিন মর্নিং শিফটে ডিউটি তার। মনোজের বাড়ি হাওড়া ও পূর্ব মেদিনীপুর জেলার সংযোগস্থল বাগনানে। এমনিতে মর্নিং ডিউটি থাকলে সে সকাল 5:55 মেদিনীপুর লোকালটা ধরে 8টার মধ্যে অফিসে ঢুকে যায়। কিন্তু আজ ট্রেনটা টিকিয়াপাড়া পেরোনোর পর একটু বেশি দাঁড়িয়েছিল, তাই বেশ খানিকটা দেরি হয়ে গেছে তার। আরও নানা কথা ভাবতে ভাবতে রাস্তা পেরিয়ে ফুটপাত ধরে হাঁটতে থাকে সে। দোকানপাট বেশিরভাগই বন্ধ। একটা বিড়ি ধরালো মনোজ। যদিও নভেম্বর মাস পড়ে গেছে, কিন্তু শীতের এখনো দেখা মেলেনি। ফ্লুরিজের কাছে এসে বিড়িটা মাটিতে ফেলে ডাইনে মিডলটন রোয়ে ঢুকল মনোজ। রাস্তার ডান দিকে থাকা একটা ছোট্ট স্কুলের উল্টো দিকেই তাদের অফিস। অফিসের সামনে এসে দেখল গেটটা বাইরে থেকে তালা দেওয়া। ঘড়ির দিকে একবার তাকিয়ে দেখল মনোজ। 8:30। মাত্র 30 মিনিট লেট হয়েছে বলে শঙ্করদা চলে গেল। আগের সপ্তাহে নাইট ডিউটির দিন তো আমি তুফানের জন্য 1 ঘন্টা অপেক্ষা করছিলাম। বুলটি ঠিকই বলে, সবাই চালাক, আমি শালা শুধু গাধা। কথাগুলো ভাবতে ভাবতে ব্যাগ থেকে ডুপ্লিকেট চাবিটা বের করে কোলাপসেবল গেট খুলে ভেতরে ঢুকল মনোজ। খালি চেয়ারটার ওপর ব্যাগটা রেখে কোণের গার্ডরুম থেকে অফিসের ওপরের এবং নিচের রুমগুলোর চাবির গোছাটা নিয়ে নিল। অফিসটা 3 তলা। 1 তলার বেশিরভাগটা জুড়ে রয়েছে স্টোর রুম, বাকি অংশে আছে গ্যারেজ, অ্যাসোসিয়েশন রুম, গার্ড রুম এবং প্যাসেজ। 2 এবং 3 তলায় আসল দপ্তর। সিঁড়ির গেটটা খুলে ওপরে উঠে একে একে সব ঘরগুলোর তালা খুলতে লাগলো সে। গুনগুন করে গান ভাঁজতে ভাঁজতে 3 তলায় উঠে দেখল প্যাসেজের একদম শেষ দিকের আলোটা জ্বলছে। শঙ্করদার দায়িত্বহীনতার কথা ভেবে মনে মনে বিরক্ত হয়ে উঠল সে। ওটা মেইনটেনেন্স, রেকর্ড অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন। সেকশনের দরজার সামনে এসে দেখল দরজায় তালা লাগানো নেই। হালকা চাপ দিতেই
দরজাটা খুলে গেল। ভেতরেও আলো জ্বলছে। ঘরে ঢুকে কোণের দিকের ডেস্কটা চোখে পড়তেই আতঙ্কে চিৎকার করে উঠল সে। টেলিফোনের শব্দে ঘুমটা ভেঙে গেল সোমনাথবাবুর। ঘড়ির দিকে তাকিয়ে দেখলেন সকাল 7টা। ফোনটা তুলে নিলেন তিনি। তার কলিগ দেবনাথ বাবুর ফোন। কি একটা নতুন কেসের জন্য বড় সাহেব নাকি তলব করেছেন। সোমনাথবাবুকে মোবাইলে পাওয়া যায়নি, তাই ল্যান্ডফোনে ফোন। সোমনাথ সুর সিআইডিতে যুক্ত স্পেশাল ব্রাঞ্চ অফিসার হিসেবে 2003 থেকে আজ 3 বছর হল কলকাতার ভবানী ভবনে পোস্টেড তিনি। প্রথমে একাই দমদমে একটা ফ্ল্যাট ভাড়া নিয়ে থাকতেন, কিন্তু মেয়ে মাধ্যমিক পাশ করার পর মেয়ে বউকে মুর্শিদাবাদের পৈতৃক বাড়ি থেকে এই ফ্ল্যাটে নিয়ে এসেছেন। মেয়ে সোমাকে কলকাতার স্কুলে ভর্তির পাশাপাশি জয়েন্টের কোচিংয়ের জন্যও ভালো একটা ইনস্টিটিউটে ভর্তি করিয়েছিলেন। তাড়াতাড়ি চাটা খেয়ে অফিসের উদ্দেশ্যে বেরিয়ে গেলেন তিনি। যখন পৌঁছলেন তখন সকাল 9টা। অফিস প্রায় খালি। কিছুক্ষণ চেম্বারে বসে কিছু কাজ সেরে নিলেন তিনি। তারপর বড় সাহেব অর্থাৎ অ্যাডিশনাল কমিশনার রজনীশ তরফদারের রুমের দিকে এগোলেন তিনি। কাম ইন। তোমার জন্যই ওয়েট করছি। বসো বসো। খবরটা শুনেছ? কোন খবরটা স্যার? গত পরশুদিন ওই মিডলটন রোয়ের খুনের খবরটার কথা বলছি। কাগজে দেখোনি? ও হ্যাঁ হ্যাঁ, অফিসের এক কর্মচারীকে গলা কেটে খুন করা হয়েছে ওটা? হ্যাঁ, একজন সিকিউরিটি গার্ড পরশু সকালে এসে প্রথম দেখে, সেই থানায় খবর দেয়। লোকাল থানা তদন্ত করছে, নাইট শিফটের গার্ডকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। অফিসের কিছু টাকাও গায়েব। লোকাল পুলিশের ধারণা ওই গার্ডই খুন করে টাকা নিয়ে পালিয়েছে। বেশ তো, তাহলে প্রবলেম সলভড। গার্ডকে ধরলে সব বোঝা যাবে। কিন্তু কিছু ব্যাপারে এখনো গন্ডগোল আছে। গার্ডটা যদিও টেন্ডারে পাওয়া একটা প্রাইভেট কোম্পানির স্টাফ, কিন্তু ওই অফিসে আছে প্রায় 7 বছর হলো, আর তার রেকর্ড খারাপ নয়। তার উপর বুঝতেই তো পারছো, পার্ক স্ট্রিটের মতো জায়গায় একটা অফিসে খুন হলে সিকিউরিটি নিয়ে প্রশ্ন উঠবেই। কিছু খবরের কাগজও অলরেডি পুলিশের মুন্ডুপাত করা শুরু করে দিয়েছে। তাছাড়া ওই অফিসের পাশেই একটা ইনকাম ট্যাক্সের অফিস আছে। সেই অফিসের হেডও নিরাপত্তার প্রশ্ন তুলে ডিআইজি সাহেবকে ফোন করেছিলেন। তাই আমরা সিদ্ধান্ত নিয়েছি যে কেসটা আমরা পুলিশের কাছ থেকে হ্যান্ড ওভার করব। ডিআইজি সাহেব এই কেসটার ভার দেবনাথের ওপর দিতে চেয়েছিলেন, কিন্তু দেবনাথ আবার কদিন ছুটি নিয়ে দেশের বাড়ি কোচবিহার যাবে আজ। তাই আমি তোমার নাম রেকমেন্ড করেছি। তুমি কোনো জুনিয়র অফিসারকে নিয়ে তদন্তে নেমে যাও। চাইলে তোমার লেজুর রুদ্রকেও নিতে পারো। ঠিক আছে স্যার, আমি তাহলে পার্ক স্ট্রিট থানায় গিয়ে প্রথমে কেসের ডিটেলগুলো নিয়ে নিই, তারপর ঘটনাস্থলে যাব। পার্ক স্ট্রিট থানার ওসিকে আমি ফোন করে দিচ্ছি, বেশ কাজের মানুষ। আর দেখো, যত তাড়াতাড়ি সম্ভব কেসটা সলভ করার চেষ্টা করো। অল দ্য বেস্ট। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। চেয়ার থেকে উঠে বেরিয়ে গেলেন সোমনাথবাবু। নিজের চেম্বারে পৌঁছে ইন্টারকমে ফোন করে রুদ্রকে ডেকে পাঠালেন। রুদ্রর কাছে সোমনাথবাবু খুবই সম্মানীয় ব্যক্তি। ফোন পেয়ে চেম্বারে এসে সব কথা শুনে সেও বেশ উৎসাহী হয়ে পড়ল। 11টার মধ্যে তাঁরা পার্ক স্ট্রিট থানার উদ্দেশ্যে রওনা হয়ে গেলেন। ওসি অজয়নাথ ওনাদের জন্যই অপেক্ষা করছিলেন। ঘরে ঢুকতেই ওনাদের বসতে বলে চায়ের হুকুম দিলেন। তারপর বললেন, দেখুন স্যার, 12/1 মিডলটন রোয়ের ওই অফিসটা সেন্ট্রাল গভর্নমেন্ট আন্ডারটেকিং। ওই সরকারি বেসরকারি কর্মচারীদের বিমা পিএফ এসবের কাজ হয়। গত মঙ্গলবার অর্থাৎ 13ই নভেম্বর সকাল 9টা নাগাদ মর্নিং শিফটের সিকিউরিটি গার্ড মনোজ দাস 3 তলার একটা রুমে গিয়ে দেখে গোটা মেঝে রক্তে ভেসে যাচ্ছে, আর কোনার ডেস্কের উপর মুখ থুবড়ে পড়ে আছেন ওই অফিসের একজন স্টাফ আনন্দ ঘোষ। সে তখনই ফোন করে আমাদের খবর দেয়। আমরা গিয়ে শুনি নাইট গার্ড শঙ্করের নাকি কোনো পাত্তাই নেই। পাত্তা নেই এটা কে বলল? আর অত রাতে ওই আনন্দ ঘোষ অফিসে কি করছিলেন? ওই মনোজ দাসের কাছ থেকেই জানা যায়, অফিসের নিয়ম হলো মর্নিং গার্ড এলে তবেই নাইট শিফটের গার্ড বেরুবে। কিন্তু মনোজ দাস এসে শঙ্করকে দেখতে পায়নি। আর আনন্দ ঘোষ মাঝে মাঝেই অনেক রাত অবধি অফিসে থাকতেন, অফিসেরই কাজে। আমরা লোক লাগিয়েছি। আসলে শঙ্কর লোকটা একা মানুষ, আত্মীয় স্বজন কেউ নেই, তাই খুঁজতে একটু সময় লাগছে স্যার। বডি পোস্টমর্টমে পাঠানো হয়েছিল, রিপোর্ট এসেছে? রিপোর্ট তো আজই আসার কথা,
তবে কোনো ধারালো অস্ত্র দিয়ে খুনটা করা হয়েছে। বাদ বাকি ডিটেলস ওই ফাইলে আছে স্যার। ফাইলটা এগিয়ে দিলেন অজয়বাবু। ঠিক আছে, আমরা তাহলে এবার স্পটে যাই। ওখানে কি পুলিশের কেউ আছে? হ্যাঁ স্যার, 2 জন কনস্টেবল আছে। তাছাড়া রাত্রেও পাহারার ব্যবস্থা করেছি স্যার। সোমনাথবাবু চেয়ার ছেড়ে উঠে পড়লেন। রুদ্রও চা পান শেষ করে উঠে পড়ল। গাড়িতে উঠে জিজ্ঞেস করল, স্যার আপনার কি মনে হয় গার্ডটাই দোষী? আচ্ছা, কেসটার ব্যাপারে সত্যিই কি বুঝছেন বলুন তো স্যার? আগে ক্রাইম সিনে তো পৌঁছই রুদ্র, তারপর এসব ভাবা যাবে। ফাইলটা কোলের ওপর রেখে পকেট থেকে একটা সিগারেটের প্যাকেট বের করে একটা সিগারেট ধরালেন সোমনাথবাবু। দুপুর 1টার কিছুক্ষণ পরে সোমনাথবাবুরা 12/1 মিডলটন রোয়ের অফিসে পৌঁছলেন। অফিসে ঢোকার মুখে 2 পুলিশ কনস্টেবলকে নিজের পরিচয় দিতেই তারা স্যালুট করল। অফিসের কাজ সম্পূর্ণ হলে তাদের সাথেও কিছু কথা বলবেন বলে এগিয়ে গেলেন সোমনাথবাবু। নিচের পার্কিংয়ে গাড়িটা রেখে লিফট দিয়ে দোতলায় উঠে গেলেন তারা। সেখানে ডিরেক্টর সাহেবের চেম্বারের পাশের রুমে তার পিয়ের হাতে সোমনাথবাবু কার্ডটা দিলেন। একটু পরে ভেতর থেকে ডাক এলো। ডিরেক্টর সাহেব সাউথ ইন্ডিয়ান, নাম পি চন্দ্রপ্রকাশ। চেম্বারটা বেশ সুন্দর করে সাজানো। তাদের চেয়ারে বসার ইশারা করে ডিরেক্টর সাহেব বলতে শুরু করলেন, দেখুন, এইরকম ঘটনা যে ঘটবে তা আমি ভাবতেই পারিনি। মাত্র 5 মাস হলো আমি হায়দ্রাবাদ থেকে এখানে বদলি হয়ে এসেছি। অফিসে সবার সাথে বিশেষ আলাপ না থাকলেও আনন্দ ঘোষকে আমি ভালোভাবেই চিনতাম। আনন্দ ঘোষের কাজ ছিল মূলত কেয়ারটেকারের। অফিসে কোথায় কি প্রয়োজন, কোন সেকশনে কি লাগবে সেসব দেখাশোনা করা। অফিসের যে কোনো মিটিংয়ের আয়োজনও সেই করত। কাজে বেশ মনোযোগী ছিল। আমারও সব সুবিধে অসুবিধে সেই দেখত। এমনকি বেশ কয়েকবার আমার বাংলোতেও এসেছিল। সেই আনন্দ ঘোষের এই পরিণতি হবে এ আমি ভাবতেও পারিনি। যত তাড়াতাড়ি সম্ভব আপনি অপরাধীকে খুঁজে বের করার চেষ্টা করুন স্যার। সব শুনে সোমনাথবাবু আনন্দ ঘোষের কলিগদের সাথে দেখা করতে চাইলেন। ডিরেক্টর সাহেব বেল বাজিয়ে পিএকে ডেকে সোমনাথবাবুদের 3 তলায় রেকর্ড মেইনটেনেন্স অ্যান্ড ওয়েলফেয়ার সেকশনে পাঠিয়ে দিলেন। রুমে ঢুকে প্রথমে ওনারা সেকশন হেড রমেশবাবুর সঙ্গে দেখা করলেন। রমেশবাবুর বয়স প্রায় 50-এর কাছাকাছি, টাক মাথা, বেঁটে এবং গায়ের রং শ্যামলা। সোমনাথবাবু জিজ্ঞেস করলেন, রমেশবাবু, আপনি আনন্দ ঘোষ সম্পর্কে যা যা জানেন সবটাই আমাদের খুলে বলুন। আমি এই সেকশনে 8 বছর আছি। আনন্দ প্রায় 6 বছর আগে প্রমোশন পেয়ে এই সেকশনে পোস্টেড হয়। এর আগে ও দোতলার বিল ডিপার্টমেন্টে ছিল। প্রথমে ক্যাজুয়াল স্টাফ হিসেবে এই অফিসে পিওনের পদে জয়েন করে, তারপর পার্মানেন্ট হয় এবং পরে প্রমোশন পেয়ে লোয়ার ডিভিশন ক্লার্ক হিসেবে প্রথমে বিল সেকশনে, তারপর আপার ডিভিশন ক্লার্ক হিসেবে এখানে আসে। খুব পরিশ্রমী ছেলে ছিল, কাজ একেবারে নিখুঁত, তাই অফিসে সবাই ওকে খুব ভালোবাসত। কথাবার্তাও বেশ ভালো, খুব বিশুকে স্বভাবের ছেলে। ওর কাজ ছিল মূলত কেয়ার টেকিংয়ের। কেউ ওর নামে কখনো কমপ্লেনও করেনি। আমাকে খুব সম্মান করত। ওর বাড়ি কোন নগরে, ওখানেই ছেলে বউ নিয়ে থাকতো। ওর মা মারা গেছে, বাবা দেশের বাড়ি গুসকরায় ছোট ভাইয়ের কাছে থাকে। ছেলেটা ছোট, 2-3-তে পড়ে। ওর পরিবারের কথা ভেবে খুব খারাপ লাগছে। দেখি, আমরা সবাই চেষ্টা করছি ওর স্ত্রীকে এই অফিসে যদি কোনো কাজ দেওয়া যায়। আচ্ছা, আনন্দবাবুর বয়স দেখলাম 36। তা উনি কবে জয়েন করেছিলেন এই অফিসে? তা ওই 93-94 নাগাদ হবে। এটা রেকর্ড দেখে আপনাকে বলতে পারবো। আচ্ছা, ওনার অফিসের বাইরের স্বভাব চরিত্র কেমন ছিল? কোনো চারিত্রিক দুর্নাম বা তেমন কিছু শুনেছেন? এবারের প্রশ্নটা করল রুদ্র। না, মানে সেরকম কিছু তো জানি না, তাই বলতে পারবো না। আর ফ্যামিলিতে কোনো গন্ডগোল বা ঝামেলার কথা কিছু শুনেছেন? না, সেরকম কিছুও শুনিনি। এবার টুকটাক ঝগড়া ঝামেলা কার সংসারে হয় না বলুন তো? বেশ, আপনি এক কাজ করুন, আনন্দবাবুর অ্যাড্রেস আর সার্ভিস রেকর্ড, মানে সার্ভিস বুকটাই দিন। আর ওনার নামে কোনো রিসেন্ট লোন আছে কিনা বা ওনার কোনো স্থাবর সম্পত্তি কেনার রেকর্ড থাকলে সেগুলোও সব দেবেন। কেমন? কোনো মেডিকেল রেকর্ড থাকলে তাও দেবেন। আপনি সব রেডি করে রাখুন, আমরা যাবার সময় সব নিয়ে যাব। আর আপনার সেকশন স্টাফরা সবাইকে আজ এসেছেন, বিশেষত যারা আনন্দবাবুর সাথে কাজ করতেন তাদের সবার সাথে আমরা কথা বলতে চাই। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন সোমনাথবাবু। রমেশবাবুও উঠলেন।
সেকশনে তো অনেকেই আছে, কিন্তু আনন্দর সাথে 4 জন কাজ করত। সুরেন, বিকাশ, মধুমিতা আর তপন। বিকাশ বাদে সবাই এসেছে। আমি অ্যাডমিনিস্ট্রেশনের সাথে কথা বলে সব ব্যবস্থা করছি। ঠিক আছে, আমরা এই 3 জনের সাথে আলাদা আলাদাভাবে কথা বলতে চাই। স্যার, ছাদে গেলে হয় না? সোমনাথবাবুকে কথাটা জিজ্ঞেস করে রমেশবাবুর দিকে তাকালো রুদ্র। রমেশবাবু বললেন, হ্যাঁ বেশ, তো আপনারা ছাদে যান, আমি এক এক করে ওদের পাঠাচ্ছি। এই ঘর থেকে বেরিয়ে একটু এগিয়ে ওই বাদিকে ছাদে যাবার সিঁড়ি। ছাদের ভিউটা বেশ সুন্দর। যদিও বিল্ডিংটা খুব একটা বেশি উঁচু নয়, তাও ওপর থেকে নিচের কর্মব্যস্ত শহরের দৃশ্য দেখতে ভালোই লাগে। সোমনাথবাবু একটা সিগারেট ধরালেন। একটু পরে একজন বছর 30-এর লম্বা ফর্সা স্মার্ট চেহারার ছেলে তাদের সামনে এলো। নমস্কার স্যার, আমার নাম তপন শিকদার। বড়বাবু বললেন আপনারা পুলিশের লোক, কথা বলতে চান। কিন্তু পরশু তো ওসি সাহেবকে সব বলেছি, আজ আবার নতুন করে কি বলবো? আমরা সিআইডি থেকে আসছি। আনন্দবাবুর সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? কেমন মানুষ ছিলেন উনি? দেখুন স্যার, আমি তো 3 বছর হলো এই অফিসে এসেছি। এই সেকশনে আছি 6 মাস। আনন্দদা মানুষ হিসেবে ভালোই ছিলেন, খুবই পরিশ্রমী ছিলেন, কাজের ব্যাপারে আমাকে যথেষ্ট হেল্পও করতেন। তবে ওনার কাজটাই ছিল গোটা অফিস জুড়ে, তাই সেকশনে কমই থাকতেন। তবে খুব খেতে ভালোবাসতেন আর খাওয়াতেনও খুব। গত মাসেই ওনার ছেলের জন্মদিন উপলক্ষে আমাদের খাইয়েছিলেন। কি করে যে কি হয়ে গেল। কখনো কোনো বদনাম শুনেছেন ওনাকে নিয়ে? কোনো গন্ডগোল? না স্যার, এই ব্যাপারে আমি কিছু বলতে পারবো না। বেশ, আপনি এখন আসতে পারেন, তবে দরকার পড়লে আবার আসতে হবে। তপন চলে গেল। একটু পরে এলেন সুরেনবাবু। সুরেনবাবুর বয়স 40-এর কাছাকাছি। গায়ের রং শ্যামলা, কপালে একটা বড় আঁচিল। একটু যেন খুঁড়িয়ে হাঁটেন ভদ্রলোক। তবে তার কাছ থেকে বিশেষ কিছুই জানা গেল না। সবার শেষে এলেন মধুমিতা দেবী। তার বয়স আন্দাজ 35-এর কাছাকাছি, তবে দেখলে আরো কম মনে হয়। চেহারায় একটা হাসি খুশি ভাব আছে। গায়ের রং ফর্সা, বড় বড় চোখ, পরনের নীল প্রিন্টেড শাড়িতে শরীরের পড়ন্ত যৌবনের শেষ আভাটুকু এখনো রয়ে গেছে। আপনি কতদিন এই অফিসে আছেন? আমি 1 বছর হলো এই অফিসে জয়েন করেছি। আমার হাজব্যান্ড এই অফিসেই চাকরি করতেন। উনি হার্ট অ্যাটাকে মারা যাওয়ার পরে আমি এই চাকরিটা পাই। আনন্দবাবুর সম্বন্ধে কি কি জানেন? ভালো লোক ছিলেন, এর বেশি আমি ওনার সম্বন্ধে কিছু বলতে পারবো না। আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? রুদ্রর মুখের দিকে একটা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে তিনি বললেন, একজন কলিগের সাথে আরেকজন কলিগের যতটা ভালো সম্পর্ক থাকা উচিত ততটা। ওনার সম্বন্ধে কোনো বদনাম শুনেছেন কখনো? আমি অফিসে কাজ করতে আসি, তাই কারোর সম্বন্ধে কিছু বলা বা শোনা আমার পক্ষে সম্ভব নয়। আমার অনেক কাজ আছে। আর কিছু জানার বাকি আছে আপনাদের? না, এখন আর কিছু জানার নেই। পরে দরকার পড়লে আবার ডাকবো। আপনি এখন আসতে পারেন। মধুমিতা চলে গেল। সোমনাথবাবু রুদ্রকে বললেন, নিচে চলো রুদ্র, সিকিউরিটি গার্ডের সঙ্গে কথা বলি। গার্ডরুমে পৌঁছে তাঁরা জানতে পারলেন ডেড বডি যে আবিষ্কার করেছিল, অর্থাৎ মনোজ দাস, সে এখন শিফটে নেই। তার ডিউটি আজ নাইট শিফটে। বর্তমান শিফটের গার্ডকে জিজ্ঞাসাবাদ করে বিশেষ কিছুই জানা গেল না। মনোজকে আগামীকাল বিকেলে ভবানী ভবনে দেখা করার কথা জানিয়ে দিতে বললেন সোমনাথবাবু। এমন সময় এক পিয়ন এসে সোমনাথবাবুর হাতে একটা বড় ফাইল দিয়ে জানালো রমেশবাবু পাঠিয়েছেন। রুদ্র জিজ্ঞেস করল, এবার কি তাহলে অফিসে ফিরবেন স্যার? হাতের ঘড়িটা একবার দেখলেন সোমনাথবাবু। 3:40 বাজে। চলো কিছু খাই আগে, তারপরেই আশেপাশে চা পান সিগারেটের দোকানে কিছু খোঁজ খবর করব। ওরা কি কিছু বলতে পারবে স্যার? একটা কথা সবসময় মনে রেখো রুদ্র, যে কোনো অফিসের বাইরে থাকা চা পানের দোকানের লোকগুলো হলো সব ছোটোখাটো সিআইডি অফিসার। অফিসের কোথায় কখন কি হচ্ছে, কার সাথে কার কি চলছে, সব খবর এরা রাখে। বুঝেছ? চলো ওই দোকানটায় কিছু খাওয়া যাক। খাওয়ার শেষে বিল মিটিয়ে চায়ের দোকানের সামনে এসে চায়ের অর্ডার দিয়ে সোমনাথবাবু দোকানিকে জিজ্ঞেস করলেন, দাদা, এই পাশের অফিসের ঘটনাটা শুনেছেন তো? হ্যাঁ দাদা, এত বড় একটা ব্যাপার, এত পুলিশের দৌড়োদৌড়ি, নজরে তো পড়বেই। তা যে বাবুটি খুন হয়েছেন তাকে চিনতেন নাকি? ওই আনন্দদা, চিনব না কেন? বড় ভালো লোক ছিল।
এখানে বসে আমার সাথে গল্প করত। আমার এই দোকান কি আর আজকের? সেই 90 সাল থেকে আছি এখানে। কাপে চা ঢেলে চিনিটা গুলে ওনাদের হাতে ধরিয়ে কথাটা বলল চায়ের দোকানি। তবে আপনারা কোত্থেকে আসছেন স্যার? আগে তো কোনোদিন দেখিনি। আমরা পুলিশের লোক। আনন্দবাবু সম্বন্ধে আর কি জানেন? কি আর বলবো স্যার, ভালো লোক ছিল। রোজ সকাল বিকাল আমার কাছে এসে লিকার চা খেত। অনেক বছর এই অফিসে কাজ করছে স্যার। কোনো গন্ডগোল তো কখনো শুনিনি, আর তেমন কিছু জানি না স্যার। চা শেষ করে কাপটা ডাস্টবিনে ফেলে টাকাটা মিটিয়ে একটু দূরে থাকা পান সিগারেটের ঠেলাটার দিকে তারা এগোলেন। দোকানের সামনে এসে সোমনাথবাবু একটা সিগারেট চাইলে দোকানদার প্যাকেট থেকে একটা সিগারেট বের করে বলল, স্যার আপনারা তো পুলিশের লোক। সিগারেট হাতে নিয়ে সোমনাথবাবু জিজ্ঞেস করলেন, তোমায় কে বলল? আগে ওই অফিসের গার্ড জগন্নাথ, ও একটু আগে পান কিনতে এসে বলল। তারপর দেখলাম আপনারা মতি কাকা মানে ওই চাওয়ালার সাথে কথা বলছেন, তাই আর কি। তা আনন্দবাবু সম্বন্ধে তুমি কি জানো শুনি? আগে স্যার বিশেষ কিছুই জানি না, ভালোই লোক ছিলেন। কখনো ধার বাকি রাখতেন না, জর্দা ছাড়া মিঠে পান খেতেন, আর বেশ রঙিন মানুষ ছিলেন আর কি। রঙিন বলতে? মানে ওই দাদার বেশ কিছু বান্ধবী টান্ধবী ছিল। আমার বাড়ি তো একটু দূরেই, এই রাস্তা দিয়ে সোজা গিয়ে ডাইনে বেঁকে কিছুটা এগোলে বাঁয়ে একটা ফাঁকা গলি পড়ে, ওইখানেই দাদাকে অনেকবার দেখেছি আমি। আমি যখন দুপুরবেলা খেতে যেতাম তখন, তাই বললাম আর কি। তবে এটা এখানে কোনো নতুন ব্যাপার নয় স্যার, আপনি কয়েকদিন এখানে আসুন না, দেখতে পাবেন চারিদিকে কত রাসলীলা চলতেছে। আমি শুধু সুখ পাখির মতো দেখে গেলাম স্যার, করতেই কিছুই পারলাম না। সে তো দেখতেই পাচ্ছি, তার কিছু দেখেছো নাকি? আর স্যার মানে ওই দাদা অফিস ছুটির পরেও অনেক সময় অনেক রাত অবধি অফিসে থাকতেন। আসলে রোজই তো প্রায় ওই 8টা সাড়ে 8টা পর্যন্ত থাকি, তাই জানি। আমার দোকানে পানও কিনতে আসতেন, এর বেশি কিছু শুনিনি আর জানিও না স্যার। টাকা মিটিয়ে গাড়িতে উঠে ড্রাইভারকে অফিসের দিকে যেতে নির্দেশ দিলেন সোমনাথবাবু। তারপর রুদ্রকে বললেন, রুদ্র, এখন অফিসে ফিরে আগেই ডকুমেন্টসগুলো সব ভালো করে দেখতে হবে। তারপর বড় সাহেবকে প্রাথমিক রিপোর্ট দিয়ে আমি বাড়ি চলে যাব। কাল সকাল 9টার মধ্যে তুমি হাওড়ায় পৌঁছে যেও। আনন্দ ঘোষের বাড়ি যাব, তারপর লোকাল থানায়। ঠিক আছে স্যার। অফিসে পৌঁছেই স্ত্রীর ফোন পেলেন সোমনাথবাবু। ফোনে স্ত্রী জানালেন আজ তাঁদের মেয়ের কোচিং ইনস্টিটিউটে একটা পরীক্ষা আছে এবং পরীক্ষার রেজাল্ট অভিভাবককে সই করে নিতে হবে, তাই 6টার মধ্যে তিনি যেন ওখানে চলে যান এবং মেয়েকে সঙ্গে নিয়ে বাড়ি ফেরেন। মেয়ের প্রতি দায়িত্বজ্ঞানহীনতাকে কেন্দ্র করে গড়ে ওঠা দাম্পত্য কলহের কথা কল্পনা করে সোমনাথবাবু স্ত্রীর প্রস্তাব মেনে নিতে বাধ্য হলেন। তারপর রুদ্রকে চেম্বারে ডেকে প্রথমে থানা থেকে পাওয়া ডকুমেন্টসগুলো দেখতে লাগলেন দুজনে। পুলিশ তো মনে হয় এক প্রকার ধরেই নিয়েছে যে ওই গার্ডটাই খুন করেছে। কেসটাও যেন খুব একটা ভালো করে সাজায়নি। তারপর ধরুন আনন্দ ঘোষের তেমন কোনো ব্যাকগ্রাউন্ড ডিটেলস চেক করেছে বলেও মনে হয় না। তাছাড়া অফিস থেকে কি কি ডকুমেন্টস চুরি গেছে তারও সম্পূর্ণ ডিটেলস নেই। আমাদেরকে পুরো কেসটাই মনে হচ্ছে নতুন করে সাজাতে হবে। তারপর এখানে শুধু গার্ড মনোজ আর ওই ডিপার্টমেন্ট হেড রমেশবাবু আর কিছু অফিসের লোকের বয়ান আছে, আনন্দ ঘোষের স্ত্রীর বয়ানই নেই। দেখো, পরশু খুন হয়েছে, ওরা যা কাজ করেছে কাল আর পরশুই করেছে, তাই হয়তো আনন্দ ঘোষের বাড়ি যাবার সময় পায়নি। আজ হয়তো যেত, কিন্তু আজ তো আমরা কেসটা হ্যান্ড ওভার করে নিলাম। তাছাড়া ওদের দোষ দিয়ে লাভ নেই, পুলিশ তো আর শুধু একটা কেস নিয়ে পড়ে থাকে না। তবে হ্যাঁ, বড় সাহেব ওই ওসি অজয়নাথকে কাজের ছেলে বললেন বটে, আমার কিন্তু ওনাকে একটু অলস প্রকৃতির বলেই মনে হলো। পোস্টমর্টেম রিপোর্টটা অব্দি এখনো আসেনি। ভালো কথা, এখন তো 5টা বাজে, যদি 6টার মধ্যে থানা থেকে ফোন না আসে তাহলে তুমি ফোন করে একবার পোস্টমর্টেমের রিপোর্টটার ব্যাপারে খবর নিও তো। আমি আধ ঘন্টার মধ্যে বেরোবো, একটু কাজ আছে। ঠিক আছে স্যার। অফিসের জিনিসগুলো আজ আর দেখা হবে না, কাল সকালে এনকোয়ারি থেকে ফিরে দেখব। তুমি কোনো খবর পেলে আমায় ফোন করে জানিও, আমি বড় সাহেবের সাথে দেখা করেই বেরিয়ে যাব। সোমনাথবাবু উঠে পড়লেন, রুদ্রও চলে গেল। বড় সাহেব সব শুনে বললেন, ঠিক আছে, গো হেড। বাই দ্য ওয়ে, তুমি কি থানার অফিসারের সাথে এগ্রি করছো যে গার্ডটাই খুনি? সেটা তো এখনই বলতে পারবো না স্যার, আমার এটুকুই মনে হচ্ছে যে কেসটা অত সোজা নয়। মেয়েকে কোচিং ইনস্টিটিউট থেকে নিয়ে সোমনাথবাবু যখন বাড়ি ফিরলেন তখন রাত 8টা। তার কিছুক্ষণ পরেই ফোনটা এলো।
ও প্রান্ত থেকে রুদ্র বলল, পোস্টমর্টম রিপোর্ট এসে গেছে স্যার। অজয়বাবু এইমাত্র ফ্যাক্স করে পাঠালেন। পেছন থেকে ধারালো কোনো অস্ত্র দিয়ে গলা কেটে খুনটা করা হয়েছে। ওকে। ভিকটিমের লিভারেও অ্যালকোহল পাওয়া গেছে। তাছাড়া ভিকটিমের ব্লাড প্রেশারও বেশ হাই ছিল। তুমি কাল সকালে রিপোর্টের 1 কপি জেরক্স নিয়ে এসো। পরদিন সকাল 9টার মধ্যেই ট্যাক্সি ধরে হাওড়া পৌঁছে গেলেন সোমনাথবাবু। রুদ্র ওনার আগেই পৌঁছে টিকিট কেটে অপেক্ষা করছিল, তাই দেরি না করে 3 নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা 9:15 শ্যাওড়াফুলি লোকালে চেপে বসলেন তাঁরা। সকালের আপ লোকাল প্রায় ফাঁকা। রুদ্র জিজ্ঞেস করল, স্যার, পোস্টমর্টমের জেরক্স এনেছি, এখন দেখবেন? হ্যাঁ, দাও। রিপোর্টটা হাতে নিয়ে দেখলেন সোমনাথবাবু। স্যার, প্রথমে কি আমরা ভিকটিমের বাড়ি যাব না থানায়? আগে আনন্দ ঘোষের বাড়ি, তারপর থানা। আমি খবর নিয়ে জেনেছি স্টেশনে নেমে আনন্দ ঘোষের বাড়ি অটো ধরে 10 মিনিট লাগে। সোমনাথবাবু কাগজটা রুদ্রর হাতে ফেরত দিলেন। বেলা 10টা নাগাদ ওনারা পৌঁছলেন আনন্দ ঘোষের বাড়ি। সেখানে তখনও শোকের ছায়া বিরাজমান। কলিং বেল বাজিয়ে নিজেদের পরিচয় দিতেই এক ভদ্রলোক তাদের ভেতরে নিয়ে গিয়ে ড্রয়িং রুমে বসালেন। বাড়িটা ছোটর মধ্যেও বেশ গোছানো। সামনে অল্প খোলা জায়গা, একতলায় 4টে ঘর আর ওপরের ছাদে একটা। ড্রয়িং রুমে খুব দামি আসবাব না থাকলেও যা আছে তা বেশ গোছানো। ভদ্রলোক নিজেকে মৃত আনন্দবাবুর শালা বলে পরিচয় দিলেন। তিনি চাকদায় থাকেন। সেখানে তার একটি মণিহারি দোকান আছে আর সাথে ক্যাটারিংয়ের ব্যবসাও করেন। একটু পরে আনন্দবাবুর স্ত্রী এসে ঘরে ঢুকলেন। ভদ্রমহিলার বয়স 30-এর কমই হবে। বেশ সুন্দরী, চোখ নাক মুখের গড়ন বেশ সুন্দর, তবে উচ্চতা 5 ফুটের বেশি নয়। শরীরে যৌবনের দীপ্তিময় উপস্থিতি খুব ভালোভাবে লক্ষণীয়, কিন্তু বর্তমানে শোকের কারণে চোখ মুখ যেন বসে গেছে ভদ্রমহিলার। আলাপের পর তিনি জানালেন তার নাম মনীষা। আজ থেকে প্রায় 8 বছর আগে তার সাথে আনন্দবাবুর বিয়ে হয়। বিয়েটা সম্বন্ধ করেই হয়েছিল। তার বাবা চাকদার একটা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। তাদের একমাত্র ছেলের নাম শুভ। তার বয়স 6, ক্লাস 2তে পড়ে। এই ঘটনা সম্পর্কে আপনার কি মনে হয়? ওনার কোনো শত্রু ছিল কিনা সে বিষয়ে কিছু জানেন? না, এইরকম যে হতে পারে আমি তার স্বপ্নেও ভাবিনি। এখানে ওর কোনো শত্রু নেই, অফিসেও আছে বলে কখনো শুনিনি। ও খুব কাজ পাগল মানুষ ছিল, বাড়িতে খুব কমই থাকতো। বেশিরভাগ সময় কাটতো অফিস না হলে ওই ক্লাবে। ক্লাবেরও অনেক দায়িত্ব ছিল। সত্যি বলতে সংসারে খুব একটা মনোযোগ ছিল না। আচ্ছা, আপনার সাথে ওনার সম্পর্ক কেমন ছিল? মানে কোনো ঝগড়া টগড়া? ঝগড়াঝাটি কোন সংসারে হয় না বলুন? তবে কখনো বড় সড়ো কিছু হয়নি। আসলেও বাড়িতে খুব কম সময় দিত। তারপর টাকা পয়সাও দিতে চাইতো না। কিভাবে কোথায় খরচ করে সেসবও বলতো না। সেই নিয়ে যা অশান্তি। কিন্তু বিশ্বাস করুন, এইরকম যে কিছু হবে তা আমি কল্পনাও করতে পারিনি। ওনার ব্যাংকের পাসবুক, কোনো ইন্স্যুরেন্স পলিসি থাকলে তার পেপারস কোথায় আছে জানেন? সে ব্যাপারে আমি আপনাকে কিছুই বলতে পারবো না। তবে ওই ঘরের আলমারিতে কিছু থাকতে পারে। ওই ঘরের আলমারিটা ও সবসময় লক করে রাখত, চাবিটা কাউকে দিত না। আচ্ছা, আপনার শ্বশুর বাড়ির লোকজন কোথায়? তাদের দেখছি না তো। রুদ্রর এই আকস্মিক প্রশ্নে মনীষা দেবী হঠাৎ যেন একটু অপ্রস্তুত হয়ে পড়লেন। তারপর সামলে নিয়ে বললেন, আমার শ্বশুর মশাই বয়স্ক মানুষ, তাই আসতে পারেননি। তবে দেওর এসেছিল, কাল ফিরে গেছে, আবার পরে আসবে বলেছে। কি করেন আপনার দেওর? ওই টিউশনি পড়ায়, সাথে চাষবাস করে। শ্বশুর বাড়ির অ্যাড্রেসটা একটু বলুন তো। ঘুষকরা স্টেশন থেকে 5 কিলোমিটার ভেতরে আমার শ্বশুর বাড়ি, আমলাশোল গ্রামে। ঠিক আছে, এখন আমরা উঠছি, তবে খুব শীঘ্রই আবার আসব। সোফা ছেড়ে উঠে পড়লেন সোমনাথবাবু। ওনার দেখা দেখি রুদ্রও উঠে পড়ল। বাইরে এসে সোমনাথবাবু বললেন, প্রথমে চলো ক্লাব আর পাড়ার চায়ের দোকানগুলোতে একটু জিজ্ঞাসাবাদ করি, তারপর সোজা থানা যাব। ক্লাবে গিয়ে জানা গেল ক্লাবের সদস্যরা আনন্দবাবুর মৃত্যুতে গভীরভাবে শোকাহত হয়েছে।
ক্লাবের সদস্য থেকে চায়ের দোকান সবারই বক্তব্য তিনি খুবই ভালো লোক ছিলেন। ক্লাবের জন্য অনেক কিছু করেছেন। যে কোনো অনুষ্ঠান বা পুজোতে তিনি মুখ্য আয়োজকের ভূমিকা পালন করতেন, ভালো টাকা চাঁদাও দিতেন। ক্লাবে খোঁজখবর নেওয়া শেষ হলে ওনারা থানার দিকে রওনা দিলেন। ওনাদের পরিচয় পেয়ে থানার অফিসার উত্তম গুপ্ত বললেন, আমি প্রায় 3 বছর হলো এই থানার দায়িত্বে আছি স্যার। ওই ভদ্রলোককে পার্সোনালি আমি চিনি না, কিন্তু কোনো গন্ডগোল পাকিয়েছেন বলেও তো শুনিনি কখনো। ওই পাড়াটায় মূলত বাইরে থেকে আসা লোকেদের সংখ্যাই বেশি, 2টো মেসও আছে স্যার। আচ্ছা, আপনি এক কাজ করুন তো, কাউকে দিয়ে একটা আলমারির মিস্ত্রি জোগাড় করুন তো এক্ষুনি, আর আমাদের সাথে একবার ওনার বাড়ি চলুন। এক কনস্টেবলকে মিস্ত্রি ডাকার নির্দেশ দিলেন উত্তমবাবু। আলমারির মিস্ত্রিকে ডাকার কারণ জানতে চাইলে সোমনাথবাবু সংক্ষেপে সব বললেন। একটু পরেই মিস্ত্রি আসতে সোমনাথবাবুদের সাথে ওসি সাহেব, 2জন কনস্টেবল ও মিস্ত্রিকে নিয়ে পুলিশ জিপে আনন্দবাবুর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলেন। মিনিট 10-এর মধ্যেই তারা গিয়ে পৌঁছলেন। আনন্দবাবুর শালা এবং স্ত্রী পুলিশের সাথে সোমনাথবাবুদের আবার আসতে দেখে বেশ অবাক হয়ে গেলেন। বলেছিলাম না খুব শীঘ্রই আসবো, চলুন ওই আলমারিটা দেখব, আমি মিস্ত্রি নিয়ে এসেছি। আলমারির তালা ভেঙে দেখা গেল সেখানে আনন্দবাবুর 2টো অ্যাকাউন্টের পাসবুক রয়েছে, সাথে স্ত্রী মনীষা দেবীর নামে করানো 5 লক্ষ টাকার একটা লাইফ ইন্স্যুরেন্স। তবে আলমারির ভেতরের দিকে কাপড়ে মোড়া বেশ কিছু ফাইল রয়েছে। এছাড়া আরও কিছু কাগজপত্র রয়েছে একটা ফাইল কাভারের মধ্যে। কাপড়ে মোড়া ফাইলটা সোমনাথবাবু হাতে নিয়ে দেখলেন ফাইলের ওপর আনন্দবাবুর অফিসের নাম এবং লোগো প্রিন্ট করা রয়েছে। আলমারির লকারের ভেতর থেকে বেশ কিছু নগদ টাকাও পাওয়া গেল। সব দেখে সোমনাথবাবু বললেন, এই সমস্ত কাগজ ফাইল আমরা নিয়ে যাব, আপনারা পরে এগুলো ফেরত পাবেন, আর টাকাটাও আপাতত থানায় জমা থাকবে, ক্রস ভেরিফিকেশন হয়ে গেলে টাকাটা ফেরত পেয়ে যাবেন। এরপর একটা ব্যাগ নিয়ে জিনিসপত্রগুলো প্যাক করতে নির্দেশ দিয়ে সোমনাথবাবু মনীষা দেবীকে বললেন, আপনি বললেন আপনার স্বামীর কোনো ইন্স্যুরেন্স পলিসি আছে কিনা আপনি জানেন না, অথচ এখানে তো দেখতে পাচ্ছি আপনার স্বামী আপনার নামে 5 লক্ষ টাকার ইন্স্যুরেন্স করিয়েছিলেন। পলিসি করতে গেলে তো আপনার সাইন আর ডকুমেন্টস লাগে, সেগুলো কি করে হলো একটু বলবেন কি? বিশ্বাস করুন, আমি এসব কিছুই জানতাম না। ও আমাকে যেখানে সই করতে বলেছে আমি সেখানেই করেছি। আমি এত লেখাপড়া জানি না, এসব কিছু আমি জানতাম না। আর টাকা পয়সার ব্যাপারে আমাকে কিছুই বলতো না, এমনকি হাতে টাকাও দিতে চাইতো না। বিশ্বাস করুন, সত্যিই বলছি আমি। সেটা সময় এলেই বোঝা যাবে। ভালো কথা, যতদিন না তদন্ত মিটছে শহর ছেড়ে কোথাও যাবেন না। তারপর মনীষার দাদার দিকে তাকিয়ে বললেন, আপনি আপনার নাম অ্যাড্রেসও লিখে দিন, আপনাকেও প্রয়োজন পড়তে পারে। আপনিও স্টেটের বাইরে কোথাও যাবেন না। সোমনাথবাবুরা জিনিসপত্র নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে এলেন। এবার তাহলে কি করবেন স্যার? টাকাটা আপাতত থানায় রাখুন, আমরা আজকালের মধ্যে ক্রস চেক করে ফোনে আপনাকে জানাচ্ছি। কোনো গন্ডগোল না থাকলে টাকাটা ফেরত দেওয়ার ব্যবস্থা করবেন। ওকে স্যার। ঠিক আছে, এবার আমরা ট্রেন ধরে কলকাতায় ফিরব। চলুন তাহলে আপনাদের গাড়িতে বরং স্টেশনে নামিয়ে দিই। 12:40 বাজে 12:54 শেওড়াফুলিটা পেয়ে যাবেন। সোমনাথবাবুদের নিয়ে গাড়িতে চেপে বসলেন ওসি সাহেব। দুপুর 2টো নাগাদ অফিসে ফিরে সোমনাথবাবু চেম্বারে বসে ফাইল আর কাগজপত্রগুলো উল্টে পাল্টে দেখতে লাগলেন। ফাইলগুলোতে মূলত বিভিন্ন রকম বিল, রিকুইজিশন এইসব রয়েছে। অন্যান্য কাগজপত্রগুলোর মধ্যে কিছু হোটেল আর রেস্তোরাঁর বিল চোখে পড়ল। এরপর তিনি রুদ্রকে ডেকে ব্যাংকের পাসবুক 2টো দিয়ে সেগুলোর ডিটেল স্টেটমেন্ট জোগাড় করতে বললেন। ইন্স্যুরেন্স পলিসিটা দেখে বুঝলেন সেটা করানো প্রায় 3 বছর আগে। বিকেল 5টা নাগাদ অফিসের গার্ড মনোজ দেখা করতে এলো। মনোজের কাছে সোমনাথবাবু প্রথমেই জানতে চাইলেন সেদিন সকালে ঠিক কি হয়েছিল। সমস্ত ঘটনা বিস্তারিতভাবে বর্ণনা করল মনোজ। তারপর সোমনাথবাবু তাকে জিজ্ঞেস করলেন, গার্ড শঙ্কর কেমন লোক ছিল? শুনেছ নিশ্চয়ই খুনের জন্য পুলিশ তাকেই সন্দেহ করছে। স্যার, আমি যতটা মিশেছি খারাপ বলে তো কিছু মনে হয়নি। ওর কেউ ছিল না স্যার। ওই কেষ্টপুরের কাছে একটা বস্তিতে একা একা থাকতো, মামার কাছে মানুষ। কিন্তু 5 বছর আগে ওর মামা মরে গেছে স্যার। একটু নেশা ভাঙ করতো ঠিকই, কিন্তু মানুষ খুন করবে এইটা আমি ভাবতে পারি না স্যার। তাছাড়া আনন্দদা তো খুব ভালো মানুষ ছিলেন,
ওনাকে খুন করে শঙ্করদার লাভই বা কী? আর তাছাড়া শঙ্করদা এমনিতে খুবই নিরীহ গোছের লোক স্যার। ওই নেশা ভাঙটাই যা একটু ওই দোষের মধ্যে মানে ছিল আর কি। কখনো কোনো চুরি বা অন্য গণ্ডগোলের ঘটনা ঘটেছিল শঙ্করকে নিয়ে? না স্যার, ওই বললাম না ওই রকমই লোক ছিল, শুধু একটু ফাঁকিবাজি ছিল আর ওই মদের নেশা ছিল, এছাড়া আর কিছু তেমন ছিল না স্যার। আচ্ছা, এই আনন্দবাবুর স্বভাব চরিত্র সম্পর্কে কখনো কিছু শুনেছ নাকি? মানে কোনো গণ্ডগোল বা কোনো দোষ ত্রুটি কিছু ছিল? না স্যার, আমি কিছুই জানি না স্যার। যদি নিজের ভালো চাও তো সত্যি কথা বলো। অফিসে কানাঘুষা শুনেছি আনন্দবাবুর সঙ্গে নাকি কোনো মেয়ে ছেলের ভাব ভালোবাসা ছিল। আমি দু একবার অফিস ছুটির পর উপরে গিয়ে আনন্দবাবুর সেকশন থেকে মেয়ে ছেলের গলার আওয়াজ পেয়েছি স্যার, মানে হাসির আওয়াজ। তবে দরজা বন্ধ থাকতো, কাউকে দেখতে পাইনি স্যার। বিশ্বাস করুন স্যার, এর বেশি কিছু আমি জানি না। মা কালীর দিব্যি বলছি স্যার। ঠিক বলছো তো? আর কিছু জানো তো বলো। হ্যাঁ স্যার, আর মানে ওই প্রায় বছরখানেক আগে, তখন ওই বসু স্যার ডিরেক্টর ছিলেন আর কি, তখন ওই হিসাবপত্র নিয়ে কি একটা গণ্ডগোল হয়েছিল বলে শুনেছিলাম। তবে পরে কি হয়েছে স্যার আমি জানি না। আসলে অফিসের ভিতরের খবর আমি কি করে জানবো বলুন স্যার? ওই অতীশদার মুখে একবার শুনেছিলাম, আর সেরকম কিছু জানি না স্যার। তা এই অতীশদাটিকে? আগে ওই আনন্দদাস সেকশনেই কাজ করেন, খুব ভালো মানুষ। বেশ, তুমি এখন যেতে পারো, নাম ঠিকানা লিখে দিয়ে যাও। মাথায় হাত ঠেকিয়ে মনোজ উঠে পড়ল। স্যার, আগের দিন যখন অফিসে গেলাম তখন ওই রমেশবাবু অতীশের ব্যাপারে তো কিছুই বললেন না। খোলা জানালার দিকে তাকিয়ে ধোঁয়ার একটা রিং ছাড়লেন সোমনাথবাবু। তাই তো ভাবছি, কাল আবার ওই অফিসে যাব। ক্রস এক্সামিনও হবে আর সাথে খোঁজ খবরগুলো নিতে হবে। আচ্ছা, আনন্দ ঘোষের সার্ভিস বুক আর অন্যান্য রেকর্ডগুলো চেক করেছিলে, যেগুলো আমরা ওনার অফিস থেকে এনেছিলাম? হ্যাঁ স্যার, মেডিকেল হিস্ট্রি তেমন কিছু নেই, বাড়িটা ওনার নামেই আছে, কোনো লোন নেই। আর হ্যাঁ, ছুটির বেশ কয়েকটা এন্ট্রি আছে। মাধ্যমিক পাস হিসেবে জয়েন করেছিলেন, তারপর ক্যাজুয়াল থেকে পার্মানেন্ট হয়ে উচ্চ মাধ্যমিক ও গ্র্যাজুয়েশন পাশ করেছেন। আর বিশেষ কিছু নেই স্যার। পরদিন সকাল 11টা নাগাদ মিডলটন রোয়ের অফিসে আবার এসে উপস্থিত হলেন সোমনাথবাবু আর রুদ্র। তাঁরা সরাসরি সেকশন হেড রমেশবাবুর সাথে দেখা করে প্রথমে তাঁকে চুরি যাওয়া ডকুমেন্টস আর অতীশের কথা জিজ্ঞেস করলেন। রমেশবাবু বললেন, মূলত শেষ 2 বছরের এক্সপেন্স রেকর্ড বুক, কিছু বিল বই আর হিসেবের ফাইল চুরি গেছে। আর অতীশ আমাদের সেকশনে আছে, তবে ও হলো জুনিয়র অ্যাসিস্ট্যান্ট, মানে হেল্পার বলতে পারেন। ও মেনলি বাকিদের কাজে সাহায্য করে, তবে আজ আসেনি। আচ্ছা, আগের দিন আপনাদের সেকশনের ওই বিকাশবাবু আসেননি, তিনি আজ এসেছেন? হ্যাঁ এসেছে তো, একটু আগেই নিচে চা খেতে গেল। ঠিক আছে, আমরা নিচেই যাচ্ছি। নিচে নেমে সোমনাথবাবু গার্ডকে চায়ের দোকানে থাকা লোকেদের মধ্যে বিকাশকে দেখাতে বলল। গার্ড একজন বছর 35-এর লম্বা ফর্সা চেহারার টাকমাথা ব্যক্তিকে দেখিয়ে দিল। সোমনাথবাবু তাঁকে ডেকে রাস্তার এক কোণে একটু ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে নিজের পরিচয় দিলেন। শুনুন বিকাশবাবু, আমরা ভালো বুঝতে পারছি আপনাদের সেকশনে হিসাবের খাতায় বেশ কিছু গণ্ডগোল আছে, আর আনন্দবাবুর খুনও ওর সাথেই যুক্ত। আপনি ওই সেকশনের সব থেকে পুরনো স্টাফ, তাই যদি বিপদে পড়তে না চান তাহলে ভালোই ভালোই যা যা জানেন সব বলুন, না হলে আপনাকে আমাদের ইন্টারোগেশন রুমে নিয়ে যেতে বাধ্য হব, আর তারপর যা হবে সেটা কিন্তু আপনার জন্য ভালো হবে না। তাই যা জানেন সব পরিষ্কার বলুন। সোমনাথবাবুদের হঠাৎ আগমন এবং তার মুখে এরকম কথা শুনে বিকাশবাবু কেমন যেন হকচকিয়ে গেলেন। না মানে আমি কিছু জানি না। চলুন গাড়িতে উঠুন। বিকাশবাবুর হাত ধরে গাড়ির দিকে নিয়ে যেতে উদ্যত হলেন সোমনাথবাবু। না না স্যার, এরকম করবেন না স্যার, সব বলছি। বেশ, বলুন। তার আগে চলুন ওদিকে গিয়ে বসা যাক। রাস্তার শেষ প্রান্তে আরও নির্জনে বিকাশবাবুকে নিয়ে গেলেন তিনি। স্যার, ওই সেকশনে আমি 3 বছর ধরে আছি। আমার কাজ হলো মূলত সবার ছুটির হিসেব রাখা আর ডেটা এন্ট্রি করা। সেকশনের ভেতরের ব্যাপারে আমি সরাসরি যুক্ত নই,
তবে 1 বছর আগে অফিসের এক্সপেন্ডিচার নিয়ে আগের ডিরেক্টর এস বাসুর সাথে ওনাদের খুবই ঝামেলা হয়েছিল। ডিরেক্টর সাহেব হিসেব নিয়ে খুশি ছিলেন না, আর ওইসব কাজ তো আর আনন্দদা আর রাজেশদা করতো। ডিরেক্টর সাহেব রাজেশদাকে ট্রান্সফার করে দেন অন্য সেকশনে। আনন্দদা রমেশবাবুর জন্য বেঁচে যায়। তারপর তো ওই ডিরেক্টর বদলি হয়ে যান। এর বেশি আমি কিছু জানি না স্যার, ওই রাজেশদা সব বলতে পারবে। আর হ্যাঁ, আনন্দদার একটু চরিত্রের দোষ ছিল। ওই মধুমিতাদিকে নাকি অনেক রকমভাবে প্রস্তাব দিয়েছিল। মধুমিতাদি তো বিধবা মানুষ, তাই বদনামের ভয়ে কাউকে কিছু বলেনি। আরও শুনেছি অফিসের কোনো মহিলার সাথে ওকে বাইরেও দেখা গেছে, তবে কার সাথে সেটা আমি জানি না। বিশ্বাস করুন স্যার, আমি যা বললাম সব সত্যি কথা, এর বাইরে আমি একটা কিচ্ছুই জানি না। এই রাজেশবাবু এখন কোথায়, কোন সেকশনে আছেন? আগে সে এখন আর এই অফিসে নেই। ডেপুটেশন নিয়ে ওই সোদপুরের দিকে কোনো অফিসে চলে গেছে। অ্যাডমিনিস্ট্রেশনে খোঁজ নিন, ওনারা বলতে পারবেন। আচ্ছা, অতীশবাবু তো আপনার সেকশনেই আছেন? হ্যাঁ, আমাদের সেকশনে অনেক দিন আছে। ওনার সম্বন্ধে কি জানেন আপনি? ও তো অ্যাসিস্ট্যান্টের কাজ করে, ভালো ছেলে, খুব খাটতে পারে, বুদ্ধিও আছে। ওর তো শুনলাম জ্বর হয়েছে, আজকাল আসেনি। ও তো রিশলার কাছে স্টেশন কলোনিতে ভাড়া নিয়ে থাকে। আমি ভাড়াটা দেখে দিয়েছি। আগে চাকদার কাছে কোনো এক গ্রামে মামা বাড়িতে থাকতো। ও তো আনন্দের ভালোই ক্লোজ ছিল। আসলে বেশ মিশুকে কাজের ছেলে তো, তাই বেশ পড়াশোনাও জানে। বেশ, আপনার ঠিকানাটা দিন, আর স্টেট ছেড়ে কোথাও বেরোবেন না এখন। অ্যাড্রেসটা নিয়ে সোমনাথবাবুরা অ্যাডমিনিস্ট্রেশনে এসে জানতে পারলেন রাজেশ কর্মকার এখন ডেপুটেশন নিয়ে সোদপুরের কাছের একটি অফিসে আছেন। তার বাড়ি ব্যারাকপুরে। রুদ্র, মনে হচ্ছে একটা ভালো লিড পাওয়া গেছে। গাড়ি ছুটে চলল ব্যারাকপুরের দিকে। সন্ধ্যে 7:30 নাগাদ ওনারা ব্যারাকপুর স্টেশনের কাছে পৌঁছে স্থানীয়দের কাছ থেকে নির্দেশ নিয়ে মিনিট 20 মধ্যে রাজেশ কর্মকারের ফ্ল্যাটে গিয়ে পৌঁছলেন। রাজেশবাবু রুইয়ার কাছে একটা 5 তলা অ্যাপার্টমেন্টের 3 তলার ফ্ল্যাটে থাকেন। ফ্ল্যাটটা 2 কামরার, কিন্তু বেশ সাজানো গোছানো। রাজেশবাবু এখানে তার স্ত্রী, একমাত্র পুত্র এবং তার বৃদ্ধা মাকে নিয়ে থাকেন। প্রাথমিক পরিচয় দেওয়ার পর ওনারা বসলেন ড্রয়িং রুমে। আনন্দ ঘোষের খুনের বৃত্তান্ত দেওয়ার পর রাজেশবাবুর উদ্দেশ্যে সোমনাথবাবু বললেন, দেখুন রাজেশবাবু, আমার মনে হয় আপনি এই কেসের মিসিং লিঙ্ক। আপনি অনেক কিছুই জানেন যে আমাদের তদন্তের জন্য জানা প্রয়োজন। কাজে আপনি সব ঘটনা বলতে শুরু করুন। না বললে শুধু শুধু আপনারই ঝামেলা বাড়বে। বলবো স্যার, নিশ্চয়ই বলবো। আমি জানতাম একদিন না একদিন ঠিকই ভগবান আমার সাথে হওয়া অন্যায়ের বিচার করবেন। নেহাতি আমি ছাপোষা মধ্যবিত্ত মানুষ স্যার, কোনো ঝামেলায় আগ বাড়িয়ে জড়াতে ভয় পাই, তাই এতদিন চুপচাপ ছিলাম। কিন্তু আর না, আজ আমি সব বলবো স্যার। রাজেশবাবু স্ত্রী চা দিয়ে গেলেন। দুজনের হাতে 2টো চায়ের কাপ ধরিয়ে নিজেও একটা কাপ তুলে নিলেন রাজেশবাবু। তারপর বলতে শুরু করলেন, ওই সেকশনে আমি প্রায় 6 বছর ধরে কাজ করেছি। অফিসের মেন কন্ট্রোলিং পয়েন্ট হলো ওই রেকর্ড মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার সেকশন। অফিসের টাকা কোথায় কিভাবে খরচা হবে তা ওইখান থেকেই ঠিক হয় স্যার। সরকারি টাকা, কাজে বুঝতেই তো পারছেন, 9-6 তো কিছু হয়ই। কথায় আছে না যে রক্ষক সেই ভক্ষক, বরাবরই এরকম চলে এসেছে আর কি। যদিও সব দোষ সাধারণ কর্মচারীদের দিয়ে লাভ নেই স্যার, রাঘব বোয়ালরাও এখানে পরোক্ষভাবে যুক্ত। বড় সাহেবদেরও দেখেছি নিজেদের ব্যক্তিগত খরচাও অফিস ফান্ড থেকে নিয়ে টাকার হিসেবে গোঁজামিল দেওয়ার দায়িত্ব ছোট কর্মচারীদের ঘাড়ে চাপিয়ে দিয়েছেন। এখন ছোট কর্মচারীদের দোষ কি বলুন তো? অন্যের জন্য যদি চুরি করতে হয় তাহলে নিজের জন্য কিছু টাকা সে সরাবে না? সেটাই তো স্বাভাবিক। এইভাবেই চলে আসছিল আর কি স্যার। কিন্তু ওই যে কথায় আছে, সব মানুষ সমান নয়। ডিরেক্টর এস বাসু ছিলেন অন্য ধরনের মানুষ। অডিট হওয়ার আগে সব ফাইল তিনি নিজে একবার চেক করার সিদ্ধান্ত নিলেন, কিন্তু ততদিনে গুরু শিষ্য জুটি চুরিতে পাকা খেলোয়াড় হয়ে গেছিল স্যার। তাদের তখন মাথায় বাজ পড়ল।
গুরু শিষ্য জুটি মানে? ওই রমেশবাবু আর আনন্দ। রমেশবাবুর সাথে আনন্দর অনেক দিনের বেশ ভালোই সম্পর্ক স্যার। সত্যি কথা বলতে কি, রমেশবাবু মানুষটা খুব ভীতু। নিজে নিখুঁতভাবে চুরি করতে পারবেন না বলেই তো আনন্দর প্রমোশন পাওয়ার পরই নিজের প্রভাব খাটিয়ে আনন্দকে সেকশনে নিয়ে আসেন। ওরা জানতো আমি খুব একটা ঝামেলায় থাকা পছন্দ করি না, তাই আমি মুখ খুলব না, কাজেই কোনো ভয় ওদের নেই। কিন্তু ফাইল চেক করে ডিরেক্টর সাহেব অনেক গন্ডগোল ধরে ফেললেন। তখন স্যার ওরা কলকাঠি নেড়ে আমার ঘাড়ি দোষ দিয়ে দিল জানেন। আমি প্রতিবাদও করতে গেলাম, কিন্তু সেই বছরই আমার প্রমোশন হওয়ার ছিল, যেটা রমেশবাবুর রেকমেন্ডেশন ছাড়া হতো না। আর এইসবের মধ্যে ডিরেক্টর সাহেবেরও বদলির অর্ডার এসে গেল। তাই বাধ্য হয়েই আমি স্যার যে অপরাধ করিনি সেই অপরাধের জন্য আমাকে ক্ষমা চাইতে হলো। এমনকি আমি ট্রান্সফারও হয়ে গেলাম স্যার। তারপর প্রমোশন পেতেই আমি ডেপুটেশনে সোদপুরের অফিসে যোগ দিলাম। তাহলে এই আনন্দ ঘোষের কোনো শাস্তি হয়নি? না না স্যার, ওর হাত অনেক লম্বা। শুধু কি রমেশবাবু নাকি, ওর তো প্রেমিকাও আছে ওকে বাঁচানোর জন্য। ও অনেক গভীর জলের মাছ ছিল স্যার। প্রেমিকা মানে? সেটা আবার কি? সে অনেক গল্প স্যার, কি আর বলবো। ওই আনন্দ ঘোষ ছিল আমাদের অফিসের রোমিও। লেখাপড়া বেশি জানতো না, কিন্তু ওর কথাবার্তা ছিল খুব ভালো। যে কোনো মানুষই চট করে ওর প্রতি আকর্ষিত হতো, বিশেষ করে মেয়েরা। এই সেকশনে আসার আগে দোতলার ব্রততী নামে একটা মহিলার সঙ্গে ওর ভাব ভালোবাসা চলেছিল কিছুদিন, কিন্তু ওই পরে ব্রততীর বিয়ে হয়ে যায় এবং বিয়ের পর ট্রান্সফার নিয়ে সে শিলিগুড়ি চলে যায়, তাই প্রেমটাও কেটে যায়। তারপর এই সেকশনে এসে ওই অ্যাডমিনিস্ট্রেশনের হেড ক্লার্ক নন্দিনীর সাথে ক্রমশ ঘনিষ্ঠতা শুরু হয় স্যার। প্রথমে আমি ওই অতীশের মুখেই ব্যাপারটা শুনেছিলাম। তারপর একদিন নিজের চোখে ওদের ধর্মতলার কাছে একটা রেস্টুরেন্টে খেতে দেখেছি। শুনেছি অফিস ছুটির পরেও নাকি ওরা অফিসে অনেকক্ষণ থাকতো, এমনকি কখনো কখনো নাকি ডায়মন্ড হারবার দীঘাতেও ঘুরতে গেছে। নন্দিনী ম্যাডাম অ্যাডমিনিস্ট্রেশনের এমপ্লয়ি, তাই ডিরেক্টরের সাথেও সম্পর্ক খুব ভালো। আমার বিশ্বাস এরা দুজন মিলেই আনন্দকে সেবার বাঁচিয়েছে স্যার। তা আনন্দবাবুকে কে খুন করতে পারে বলে আপনার মনে হয়? সেটা বলতে পারবো না স্যার। ওকে নিয়ে অনেকেই আড়ালে আড়ালে অনেক কিছু আলোচনা করত, কিন্তু সামনে তো কেউ কিছু বলতো না। বরং ভালো কাজ বা ভালো ব্যবহারের জন্য সবাই ওকে ভালোই বাসত। এখন ভেতরে ভেতরে কার মনে কি চলছিল কি করে জানবো বলুন দেখিনি। তাছাড়া আমি তো অনেক দিনই ওই অফিস ছাড়া, এর মধ্যে কি হয়েছে না হয়েছে কিছুই তো জানি না স্যার। আপনারও তো যথেষ্ট মোটিভ রয়েছে। গত সোমবার অর্থাৎ 10ই নভেম্বর রাতে আপনি কোথায় ছিলেন? আগে বাড়িতেই ছিলাম। আমি রোজ ওই 7টার মধ্যে অফিস থেকে বাড়ি ফিরি, বুঝলেন না। তারপর বাড়িতে বসে টিভি দেখেছি, ছেলেকে পড়িয়েছি, আর ওই 10টার মধ্যে খেয়ে দিয়ে শুয়ে পড়েছি। আমার ছেলে, বউ, মা সবাই সাক্ষী আছে, আপনি জিজ্ঞেস করে দেখুন না। রাজেশবাবুর বাড়ির লোকজনও রাজেশবাবুর কথায় সায় দিল। ঠিক আছে, আমরা আজ উঠি, প্রয়োজন পড়লে আবার আসব। আপনি শহর ছেড়ে কোথাও যাবেন না। নমস্কার। সোমনাথবাবু আর রুদ্র উঠে পড়লেন। নিচে নেমে দারোয়ানকে সোমবার রাতের কথা জিজ্ঞেস করায় দারোয়ান জানালো, যতদূর তার মনে আছে সোমবার রাতে রাজেশবাবু বাইরে বেরোননি। 8:30 বাজে। চলো তো একবার লোকাল থানা ঘুরে আসি। লোকাল থানায় গিয়ে জানা গেল রাজেশ কর্মকারের নামে কোনো পুলিশি রেকর্ড নেই। থানার অফিসারকে লোক লাগিয়ে রাজেশবাবুর ওপর নজর রাখতে নির্দেশ দিলেন সোমনাথবাবু। তারপর ড্রাইভারকে নির্দেশ দিলেন দাদা বৌদির হোটেলের দিকে যেতে। বিরিয়ানির মাটনে একটা কামড় দিয়ে সোমনাথবাবু বললেন, কাল দুপুরে মিডলটন রোয়ের অফিসে গিয়ে ওই নন্দিনী ম্যাডামের সাথে কথা বলতে হবে। আর তুমি কাল সকালে ব্যাংকে গিয়ে আনন্দবাবুর অ্যাকাউন্টের ডিটেল স্টেটমেন্ট জোগাড় করো। এখানে এসে বেশ কয়েকটা ব্রেক থ্রু পাওয়া গেল। হ্যাঁ স্যার, কিন্তু আপনি কি রাজেশবাবুকে সন্দেহ করছেন? রুদ্র, রাজেশবাবুর মোটিভ আছে, কিন্তু অ্যালিবাইও ভীষণ স্ট্রং। দেখা যাক। বুঝতেই তো পারছো কেসটা এতটা সোজা নয়। পেঁয়াজের খোসার মতো সবার মুখোশ খুলছে একে একে। দেখো, এখনো পর্যন্ত যা বোঝা যাচ্ছে
তাতে আনন্দ ঘোষকে মারার মোটিভ যাদের আছে তারা হলো 1 নম্বর রমেশবাবু, অনেক দিনের সম্পর্ক কিন্তু শেষ দিকে হিসাব নিয়ে গন্ডগোল আর তার জেরে খুন। 2 নম্বর রাজেশবাবু, প্রতিশোধ স্পৃহা, তবে জোরালো অ্যালিবাই আছে। 3 নম্বর মধুমিতা দেবী, যথেষ্ট রাগ আছে, প্রতিশোধ নিতে খুন। স্যার, ওই নন্দিনী দেবীরও মোটিভ আছে। মানে এমনও তো হতে পারে শেষ দিকে সম্পর্ক ঘটিত কোনো কারণে ঝামেলা আর তার জেরেই খুন। তা আছে, কিন্তু সেটা তার সাথে কথা না বললে বোঝা যাবে না। একটা কাজ করো তো, তুমি কাল ওই অফিসে যে পুলিশ কনস্টেবল আছে তার সাথে যোগাযোগ করে নন্দিনী দেবীর ঘরের অ্যাড্রেসটা জোগাড় করো। ওনার বাড়ি কি ইন্টারোগেশন করবো। ঠিক আছে স্যার। দমদমের কাছে এসে সোমনাথবাবু নেমে গেলেন। রুদ্রকে বিদায় জানিয়ে প্যাক করা বিরিয়ানির প্যাকেটটা নিয়ে বাড়ির দিকে পা বাড়ালেন তিনি। প্রায় 10:30 নাগাদ বাড়ি পৌঁছে দেখলেন মেয়ে বউ তখন সবে খেতে বসেছে। পরদিন সকালে নন্দিনী দেবীর বাড়ির অ্যাড্রেস জোগাড় করে রুদ্র চলে গেল ব্যাংকে। দুপুর নাগাদ সে ব্যাংকের ডিটেল স্টেটমেন্ট নিয়ে ফিরে এলো। স্টেটমেন্ট থেকে জানা গেল আনন্দবাবুর মাইনের বেশ কিছুটা টাকা চলে যেত স্ত্রীর নামে করা ইন্স্যুরেন্স পলিসি বাবদ। এছাড়া মাসের প্রথমে বেশ কিছুটা টাকা তুলতেন তিনি। রুদ্র বলল, স্যার, এখানে একটা জিনিস দেখুন। স্যালারি অ্যাকাউন্ট থেকে লাস্ট 6 মাসের মধ্যে প্রতি মাসে 1বার 2বার দ্বিতীয় বা চতুর্থ সপ্তাহে শুক্রবার করে একটা পরিমাণ টাকা তোলা হয়েছে। মাসের শুরুতে তোলা টাকার অ্যামাউন্টটা সেম, অর্থাৎ ওটা হয়তো তার সংসার খরচ বাবদ তোলা টাকা। কিন্তু তাহলে এই টাকাটা কিসের? আবার অন্য অ্যাকাউন্টে দেখুন, লাস্ট 1 বছরে একবারও টাকা তোলা হয়নি, শুধু 2-3 মাস পর পর টাকা জমা হয়েছে। বোঝাই যাচ্ছে অফিস থেকে চুরি করা টাকার একটা অংশ এইভাবে সঞ্চিত হচ্ছিল। একসাথে অনেক জমা করলে ধরা পড়ে যেতে পারে, তাই এভাবে জমা দিচ্ছিল, যাতে দেখলে মনে হবে উনি টাকাটা জমাচ্ছেন। এইভাবেই কালো টাকা অল্প অল্প করে সাদা হবে। আর ওই যে অ্যামাউন্টের কথা বলছো, ওটা হয়তো প্রেমিকার জন্য। বাই দ্য ওয়ে, শোনো, নন্দিনী দেবী তো বেহালায় থাকেন বললে না? ঠিক 6টা নাগাদ বেরোবো, ওনার বাড়িতে গিয়ে দেখি কি মেলে। ওকে স্যার। আমাদের কিন্তু নন্দিনী দেবীর আগেই ওনার বাড়িতে পৌঁছতে হবে, তাহলে ওনার বাড়ির পরিস্থিতিটাও বোঝা যাবে। আর আনন্দ ঘোষের ব্যাকগ্রাউন্ডটা আরেকবার চেক করা দরকার। কাল ভাবছি গুশ করা যাব, আনন্দর বাড়িতে একবার কথা বলতে হবে। ঠিক আছে স্যার। সন্ধে 6টার কিছু আগেই ওনারা নন্দিনী দেবীর বাড়ির কাছে পৌঁছলেন। নন্দিনী দেবীর বাড়ি বেহালা সরসুনা কলেজের কাছেই। পাড়ার চায়ের দোকানে চা খেতে গিয়ে সোমনাথবাবুর এক পুরনো আলাপির সাথে দেখা হয়ে গেল। তিনি ও পাড়াতেই থাকেন। তার কাছ থেকে জানা গেল নন্দিনী দেবী ও তার স্বামী একটা একতলা ছোট ঘরে থাকেন। ওদের কোনো ছেলে মেয়ে নেই। প্রায় বছর 5 আগে একটা বাইক অ্যাক্সিডেন্টে নন্দিনী দেবীর স্বামী অজিতবাবুর একটা চোখ নষ্ট হয়ে যায় এবং একটা পাও চলে যায়। তিনি পোর্ট ট্রাস্টে চাকরি করতেন, কিন্তু অ্যাক্সিডেন্টের পর ভিআরএস নিতে বাধ্য হয়েছেন। সারাদিন বাড়িতেই থাকেন। আরও কিছু খোঁজ খবর নেওয়ার পর ওনারা নন্দিনী দেবীর বাড়ির দিকে পা বাড়ালেন। সেখানে মিনিট 10 অপেক্ষা করার পর তাঁরা দেখলেন একজন বছর 32-এর ভদ্রমহিলা ব্যাগ কাঁধে বাড়ির গেটের কাছে এসে দাঁড়ালেন। সামনে সোমনাথবাবুদের দেখে তিনি খানিকটা হতভম্ব হয়ে গেলেন। ভদ্রমহিলার হাইট মাঝারি, যথেষ্ট সুন্দরী, চেহারা একটু মোটার দিকে, গায়ের রং বেশ ফর্সা, চোখে মুখে একটা কোমল ভাব রয়েছে, আর সর্বোপরি যৌবন যেন মধ্য গগনে বিরাজমান হয়ে তার উজ্জ্বল দীপ্তি ছড়িয়ে দিচ্ছে। সোমনাথবাবু বুঝতে পারলেন ইনি নন্দিনী দেবী। কাছে গিয়ে নমস্কার করে নিজের পরিচয় দিলেন তিনি। নমস্কার নন্দিনী দেবী, আমরা আনন্দ ঘোষের খুনে তদন্তের ব্যাপারে আপনার সঙ্গে পার্সোনালি একটু কিছু কথা বলতে চাই। আপনার অফিসে সেটা সম্ভব নয় বলে আপনার বাড়ি এলাম। হ্যাঁ, কিন্তু আমি কি বলতে পারি বলুন? আমি তো তেমন কিছু। দেখুন, আমরা আপনার আর আনন্দবাবুর সম্পর্কের ব্যাপারে সবটাই জানি। হয়তো কথা লুকিয়ে লাভ হবে না নন্দিনী দেবী। আমাদের সাথে কোঅপারেট করলে সেটা আপনার জন্যই ভালো হবে। অন্যথায় আমরা মহিলা পুলিশকে নিয়ে এসে আপনাকে অ্যারেস্ট করাতে বাধ্য হব। সেটা নিশ্চয়ই আপনার এবং আপনার অসুস্থ স্বামীর পক্ষে ভালো হবে না। আপনারা ভেতরে আসুন। ছোট্ট একতলা বাড়ি,
নিচেই 3টে ঘর, ওপরে ছাদ। সোমনাথবাবুদের বাইরের ঘরে বসতে বলে প্রায় 5 মিনিট পর নন্দিনী দেবী ঘরে ঢুকে ঘরের ভেতরের দরজা ভেজিয়ে দিলেন। তারপর বললেন, দেখুন, আমার হাজবেন্ড ঘুমোচ্ছেন, আপনারা যদি কাইন্ডলি আস্তে কথা বলেন। উত্তেজিত হবেন না, আপনাকে অপদস্থ করতে আমরা আসিনি, আপনি শুধু আমাদের প্রশ্নের সঠিক উত্তর দিন। উত্তেজনায় তার হাত পা কাঁপছে। আপনি আনন্দবাবুর সম্বন্ধে যা জানেন সব বলুন, কিছুই লুকোবেন না। দেখুন, আমি আনন্দকে অনেক দিন ধরেই চিনতাম, কিন্তু তেমন কথাবার্তা ছিল না। 6-7 বছর আগে একটা মিটিংয়ের সূত্র ধরেই ওর সাথে আমার পরিচয়। ও খুব হাসি খুশি, ভালো মানুষ ছিল। ওর সাথে কথা বলতে আমার বেশ লাগতো। ধীরে ধীরে বন্ধুত্ব গড়ে ওঠে। আমাদের আত্মীয় স্বজন প্রায় কেউই নেই। আমার মা বাবা শ্বশুর শাশুড়ি মারা গেছেন বহুকাল, আর হাজব্যান্ডেরও অ্যাক্সিডেন্টের পর থেকে মেন্টালিটি যেন ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে। শেষ 2-4 বছর তো আমার সাথে ঠিক করে কথাও বলে না, সামান্য খুঁটিনাটি বিষয় নিয়ে ঝগড়া জুড়ে দেয়। আমিও মানসিকভাবে দিন দিন যেন ভেঙে পড়ছিলাম। আনন্দ তখন আমাকে খুব সাপোর্ট করে। ধীরে ধীরে আনন্দর প্রতি আমার ভালো লাগাও জন্মায়। তাছাড়া ওর বউয়ের সাথে সম্পর্ক নিয়ে খুব একটা খুশি ছিল না। ওদের মেন্টালিটিও তেমন ম্যাচ করতো না। আসলে সম্বন্ধ করে বিয়ে হয়েছিল তো, আনন্দ বাড়ির লোকের চাপে পড়ে বিয়ে করতে বাধ্য হয়েছিল। মেয়েটা আনন্দর থেকে বয়সে অনেক ছোট। সব মিলিয়ে আমরা একটা সম্পর্কে জড়িয়ে পড়ি। আমি জানি সমাজের চোখে এটা অন্যায়, কিন্তু আমি যে নিরুপায়। একদিকে স্বামীর অবহেলা আর অন্যদিকে একাকিত্ব বোধ, এই দুই আমাকে গ্রাস করে ফেলে। অফিসের হিসেব নিয়ে গন্ডগোলের সময় আপনিও তো আনন্দবাবুকে সাহায্য করেছিলেন। হ্যাঁ, আমিও সাহায্য করেছিলাম। ভালোবাসার মানুষ বিপদে পড়লে তাকে তো সাহায্য করতেই হয়। তাছাড়া আমি তো শুধু ডিরেক্টর সাহেবকেই বলেছিলাম আনন্দ নির্দোষ, আর তো কিছু করিনি। আর চুরি তো আনন্দ একা করেনি, অনেকেই সাথে ছিল। আর এমন ঘটনা আগেও হয়েছে। কেউ সাধু নয়। বড় কর্তারও অফিসের টাকা নিয়ে নিজের কাজে লাগিয়েছে, সেটা চুরি নয়। বেশ, তা ওনার খুনের ব্যাপারে আপনার কি অভিমত? কে খুনটা করতে পারে? বিশ্বাস করুন, এমনটা যে হবে আমি স্বপ্নেও ভাবতে পারিনি। আমি জানি না এই কাজ কে করেছে, তবে আমি চাই সে কঠোর শাস্তি পাক। খুনের দিন মানে গত সোমবার 10ই নভেম্বর সন্ধ্যা থেকে আপনি কোথায় ছিলেন? আমি না করে বলুন কোথায় ছিলেন। একটুক্ষণ সময় নিলেন নন্দিনী দেবী, তারপর বললেন, সেদিন আমি আর আনন্দ অফিস থেকে বেরিয়ে ইভিনিং শোয়ে সিনেমা দেখতে গেছিলাম। তারপর ডিনার করেও আমাকে ট্যাক্সি করে ছেড়ে দিয়ে যায়। ওর অফিসে কিছু কাজ ছিল। আসলে শুক্রবার অফিসে একটা বড় কনফারেন্স হওয়ার কথা ছিল, তারই কিছু কাজের জন্য অফিসে ফিরে যায়। আমি 10:30 নাগাদ বাড়ি ফিরি। আপনি যে সত্যি বলছেন তার কোনো প্রমাণ আছে? আমার স্বামী, ওকে বলেছিলাম এক কলিগের বাড়িতে নেমন্তন্ন আছে, আপনি জিজ্ঞেস করে দেখতে পারেন। আচ্ছা, আনন্দবাবু আপনাকে কখনো কিছু গিফট দিয়েছিল? হ্যাঁ, অনেক কিছু। আমি নিতে চাইতাম না, তাও জোর করে দিত। আচ্ছা, অফিসে রাতের দিকে আনন্দবাবুর মতো আর কে কে যেতেন? এমনিতে কেউ যেত না, তবে ওই কিছু মিটিং বা অন্য কোনো ইভেন্টের প্রয়োজনে রেকর্ড মেনটেন্যান্স অ্যান্ড ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট এবং আমাদের ডিপার্টমেন্ট মানে অ্যাডমিনিস্ট্রেশনের কাউকে কাউকে হয়তো যেতে হতো। সোমনাথবাবু নন্দিনী দেবীর স্বামী অর্থাৎ অজিত বাবুর সঙ্গে দেখা করতে চাইলেন। নন্দিনী দেবী চোখে মুখে জল দিয়ে তারপর তাঁদের ভেতরে নিয়ে গেলেন। অজিতবাবুর চেহারা বেশ শীর্ণ, কিন্তু চোখ দুটো এক অদ্ভুত কুটিলতায় ভরা। পরিচয় পর্বের পর সোমনাথবাবু সংক্ষেপে খুনের প্রসঙ্গ জানালেন। তারপর বললেন রুটিন এনকোয়ারির জন্য তারা এসেছেন। তারপর জিজ্ঞেস করলেন সোমবার রাতে নন্দিনী দেবী কোথায় ছিলেন। অজিতবাবু বললেন, 10:30টার পর তো বাড়িতেই ছিল সারা রাত। তার আগে কার সঙ্গে সময় কাটিয়েছে জানি না, অত জেনেই বা কী করব। আমার তো থাকা না থাকা দুই সমান, তাই আর কোনো বিষয় নিয়ে মাথা ঘামাই না আমি। অজিতবাবুর ঘর থেকে বেরিয়ে নন্দিনী দেবীকে শহর না ছাড়ার নির্দেশ দিয়ে সোমনাথবাবুরা গাড়িতে উঠলেন।
ঘড়িতে তখন 7:15। আকাশে অনেকক্ষণ ধরে মেঘ জমেছিল। হঠাৎ জোরে বিদ্যুৎ চমকের সাথে বৃষ্টি শুরু হলো। পরদিন সকালে হঠাৎ কি মনে হওয়ায় মিডলটন রোয়ের দিকে সোমনাথবাবু পাড়ি দিলেন। যখন পৌঁছলেন ঘড়িতে তখন 9:30 বাজে। অফিসগুলোতে লোক আসা সবে আরম্ভ হয়েছে। 12/1 সামনে গাড়ি দাঁড় করিয়ে সোমনাথবাবু দেখলেন গার্ড মনোজ একটু দূরে দাঁড়িয়ে চা খাচ্ছে। তাকে ডাকতেই সে গাড়ির দিকে এগিয়ে এলো। জিজ্ঞেস করল, বলুন স্যার, আবার কিছু দরকার? অতীশবাবু এসেছেন? হ্যাঁ, একটু আগেই তো এসছে। সোমনাথবাবু অতীশকে ডেকে আনার নির্দেশ দিলেন। একটু পরে বছর 30-এর এক যুবককে নিয়ে ফিরল মনোজ। বেশ ফর্সা, লম্বা চেহারা, টিকালো নাক, মাথার চুল ঢেউ খেলানো, চেহারায় বেশ একটা আভিজাত্য আছে। সে এসে নমস্কার করে কৌতূহলী দৃষ্টিতে সোমনাথবাবুর দিকে তাকালো। সোমনাথবাবু জিজ্ঞেস করলেন, আপনি তো আনন্দবাবুর সেকশনে কাজ করতেন, তা কতদিন আছেন এই অফিসে? আগে 5 বছর। আমার এক জেঠু এই অফিসে আটদালির কাজ করত, উনি আমার চাকরিটা করে দেন। আনন্দবাবুর খুনের ব্যাপারে আপনার মতামত? আনন্দ দাদা খুব ভালো লোক ছিল, সবাই ওকে খুব ভালোবাসত। কি করে যে কি হয়ে গেল। কাউকে সন্দেহ করেন? না না স্যার, আমি বলতে পারবো না কে এই কাজ করেছে, আমার কোনো ধারণা নেই। খুনের দিন মানে সোমবার রাত্রে আপনি কোথায় ছিলেন? আমি তো বাড়িতেই ছিলাম। ঠিক আছে, আপনি যান, প্রয়োজন হলে আবার ডাকবো। গাড়ি স্টার্ট দিলেন সোমনাথবাবু। 10:45 নাগাদ রুদ্রকে নিয়ে হাওড়ার উদ্দেশ্যে রওনা দিলেন। ট্রেনে বসে বসে সোমনাথবাবু রুদ্রকে অতীশের জেরার কথাটা বললেন। রুদ্র মন দিয়ে সব শুনল। 2 নাগাদ ট্রেন পৌঁছল গুসকরায়। স্টেশনে নেমে বাইরের হোটেলে লাঞ্চ সেরে তাঁরা থানার উদ্দেশ্যে রওনা দিলেন। থানার ওসি আনিসুর সাহেব স্থানীয় মানুষ। আনন্দ ঘোষের বাড়ির অ্যাড্রেস শুনেই চিনতে পারলেন। পান চিবোতে চিবোতে বললেন, ওই আমরাশোলের বড় পুকুরের কাছেই তো ওদের বাড়ি। ওরে বাপ, রাখহরি ঘোষ আগে পোস্ট অফিসে কাজ করতো মশাই। ওই 2 ভাইয়ের মধ্যে ছোটটা মানে নির্মল, সে তো এখানেই থাকে। তারপর সোমনাথবাবুদের নিয়ে আধ ঘন্টার মধ্যেই তিনি পৌঁছে গেলেন আনন্দ ঘোষের বাড়ি। ঘড়িতে তখন 2:45 বাজে। বড় একটা পুকুরের পাশে ছোট্ট পুরনো দোতলা বাড়ি। আনন্দবাবুর ভাই সাইকেল নিয়ে কোথাও বেরোচ্ছিলেন। ওনাদের দেখে থমকে দাঁড়ালেন। তার পরনে সাধারণ ছিটের প্যান্ট শার্ট, অশৌচের কারণে এক মুখ দাড়ি, মাথার চুল এলোমেলো। ওসি সাহেবের মুখে সব কথা শুনে তিনি সোমনাথবাবুদের ভেতরের দালানে টুল আর মোড়া পেতে বসতে দিলেন। ঘরের অবস্থা খুবই সাধারণ, দেওয়ালের চটা উঠে গেছে। সব মিলিয়ে গৃহকর্তার পোশাক এবং ঘরের চেহারা দৈনতারই ইঙ্গিতবাহী। পরিচয় পর্বের পর সোমনাথবাবু জিজ্ঞেস করলেন, দাদার সাথে আপনার সম্পর্ক কেমন ছিল? দাদা কলকাতায় পার্মানেন্টভাবে থাকার পর থেকেই ধীরে ধীরে ওর মধ্যে পরিবর্তন এসেছিল। প্রথম তাও বছরে 2-1 বার আসতো, কিন্তু শেষ 3-4 বছরে তো একবারও আসেনি। আমাদের সাথেও বিশেষ যোগাযোগ রাখত না। এইরকম পরিবর্তনের কি কিছু বিশেষ কারণ ছিল? জানি না গো, হয়তো আমরা তার কাছ থেকে টাকা চাইব তার ভয়ে। বিয়ের কিছু বছর পর থেকেই আস্তে আস্তে যোগাযোগ কমিয়ে দেয়। তাছাড়া আমরা নেহাতি ছাপোষা গ্রামের মানুষ। আপনার বাবা কোথায়? তার সাথে একটু কথা বলবো। এ কথায় নির্মলবাবু জানালেন তার বাবা অসুস্থ, কাউকে ঠিকমতো চিনতে পারেন না, কথাও বলতে চান না বিশেষ। তাও সোমনাথবাবু দেখা করতে চাইলেন। নির্মলবাবু তাদের ভেতরের ঘরে নিয়ে গেলেন। বৃদ্ধ রাখহরির কাছ থেকে কিছুই জানা গেল না। সোমনাথবাবুর প্রশ্নের উত্তরে তিনি কেবল ফ্যাল ফ্যাল করে চেয়ে রইলেন। ওনার ঘর থেকে বেরিয়ে এসে সোমনাথবাবু জিজ্ঞেস করলেন, আপনারা আনন্দবাবুর বাড়ি যেতেন? ভাইপোর অন্নপ্রাশনে গেছিলাম,
আপনার দাদা বৌদির মধ্যে সম্পর্ক কেমন ছিল? ভালোই তো ছিল সম্পর্ক। আপনি মিথ্যে কথা বলছেন। আমরা সব জানি আনন্দবাবুর মনীষা দেবীর সাথে বিয়েতে একদম মত ছিল না, তাই ওনাদের সম্পর্কও ঠিক ছিল না। আচমকা এই আক্রমণে থতমত খেয়ে গেলেন নির্মলবাবু। মিনমিন করে কি একটা বলতে যাচ্ছিলেন, এমন সময় পাশের ঘর থেকে বেরিয়ে এসে এক মহিলা বললেন, অত শাক দিয়ে মাছ ঢাকার কি আছে বাপু, সব বলেই দাও না। আপনি কে? আগে আমি ওর স্ত্রী, আমার নাম রমা। কি বলতে চান কি? আমার ভাসুর আমাদের সাথে কোনো সম্পর্কই রাখতেন না। আমরা গ্রামে থাকি বলে আমাদের এড়িয়ে চলতেন। আমার শ্বশুরের চিকিৎসার জন্য কোনোদিন একটা টাকাও দেয়নি। সত্যি বলতে শ্বশুর অসুস্থ হওয়ার পর থেকে এদিকে আশাই বন্ধ করে দিয়েছিলেন। আর নিজের জায়ের সম্বন্ধে আর কি বলবো, নষ্ট মেয়ে ছেলে, তার আবার কি দেমাগ। রমা, কি হচ্ছে কি? এইভাবে ঘরের কথা কেউ বলে? সোমনাথবাবু ওসি আনিসুর সাহেবের দিকে তাকাতেই তিনি নির্মলবাবুকে পাশের ঘরে নিয়ে গেলেন। আপনি যা জানেন সব বলুন। আপনার কথার উপর অনেক কিছু নির্ভর করছে। অন্তত আপনার ছোট ভাসুর উপর কথা ভেবে সব কথা খুলে বলুন। আমার শ্বশুরমশাই তো তার বড় ছেলেকে খুব ভালোবাসতেন। ওনার কথা ভেবে ভেবেই তো তার এই দশা হয়েছে। ওই ভাইপোর অন্নপ্রাশনে আমরা 3 দিন গিয়ে কোন্নগরে ছিলাম। কি আর বলবো ওই মেয়ে ছেলেটার কথা। এসেছে তো হাওয়াতে ঘর থেকে, কিন্তু এখন স্বামীর টাকায় কি ফুটানি। আমাদের তো পাত্তাই দিচ্ছিল না। তখন ওদের এক প্রতিবেশীর কাছ থেকে আমার জায়ের গুণের কথা সব শুনলাম। তার নাকি গোপন নাগর আছে দারোগা বাবু। আমার ভাসুর যখন অফিসে থাকেন তখন মাঝে মধ্যেই শুনেছি সেই নাগর আসে। এমনকি মাঝে মাঝে যখন জায়ের বাপের বাড়ি থেকে কেউ এসে থাকে তখন প্রায়ই সে সাজগোজ করে নাগরের সাথে দেখা করতে যায়। তাছাড়া আমার ভাসুরের সাথেও তো একদম বনতো না। মাঝে মধ্যে নাকি খুব ঝগড়া অশান্তি হতো। আর ভাসুরেরও তো শুনেছি ওখানে বিয়েতে মত ছিল না। ওনার অফিসের কোন মেয়েকে নাকি উনি বিয়ে করতে চেয়েছিলেন, কিন্তু আমার শ্বশুরমশাই একরকম জোর করেই তার পুরানো বন্ধুর মেয়ের সাথে আমার ভাসুরের বিয়ে দেন। কি আর বলবো, এসব বলা মানেই তো উপর দিকে থুতু ফেলা। ঠিক আছে, অনেক ধন্যবাদ আপনাকে। সোমনাথবাবু উঠে পড়লেন। পাশের ঘরে গিয়ে দেখলেন নির্মলবাবু মাথা নিচু করে বসে আছেন। তিনি জিজ্ঞেস করলেন, আচ্ছা, আপনাদের সম্পত্তির ভাগাভাগি হয়ে গেছে? সম্পত্তির আর কি, এই বাড়ি আর কিছু জমি আছে। দাদা তার ভাগের জমি বিক্রিও করে দিয়েছে। বাড়িটা বাবার নামেই আছে। বেশ, আমরা তাহলে আজ আসি। দরকার পড়লে আবার আসব। শুধু একটাই অনুরোধ, নিজের ছোট ভাইপোর কথা একটু ভাববেন। বাবার অপরাধের সাজা সে যেন না পায়। বাড়ির বাইরে বেরিয়ে এলেন সোমনাথবাবুরা। ওসি সাহেব ঘড়ি দেখে বললেন, 5:20 বেজে গেছে, আপনারা ফিরবেন কিসে? গণদেবতাই ধরতে হবে, শহীদ বোধহয় পাওয়া যাবে না। আনিসুর সাহেব তাঁদেরকে জিপে করে স্টেশনে ছেড়ে দিলেন। যাওয়ার পথে ওসি সাহেবকে নির্মলবাবুদের ওপর নজর রাখতে বললেন সোমনাথবাবু। ট্রেনে ফেরার পথে সোমনাথবাবুর মোবাইলটা বেজে উঠল। কোনো রকমে আওয়াজ বাঁচিয়ে কথা শেষ করে সোমনাথবাবু বললেন, অজয়বাবুর ফোন ছিল। সকাল থেকে অনেকবার চেষ্টা করেছেন, কিন্তু গ্রামে নেটওয়ার্ক পাননি। মিডলটন রোয়ের একটু দূরে রফি আহমেদ কিদুয়াই রোডের কাছে একটা ছোট্ট ডোবা আছে। কাল রাত্রে বৃষ্টির পর আজ কিছু লোকাল ছেলে ওই ডোবায় স্নান করতে নেমেছিল। তখন তারা ডোবার মাঝখানে একটা ভারী বস্তা পায়। ডাঙা এনে তুলতে বস্তাটা থেকে পচা গন্ধ বেরোতে থাকে। তখন তাদের মধ্যে কেউ পুলিশকে খবর দেয়। পুলিশ সেই বস্তাটা খুলে একটা লাশ পেয়েছে। কার লাশ স্যার? লাশটা অনেকটাই পচে টচে গেছে, তাও ইউনিফর্ম দেখে বুঝতে অসুবিধা হয়নি। তারপর গার্ড মনোজ এসে শনাক্ত করেছে। এ হলো সেই অফিসের হারিয়ে যাওয়া গার্ড শঙ্করের লাশ। 9টা নাগাদ হাওড়ায় নামলেন সোমনাথবাবুরা। স্টেশনের ট্যাক্সি স্ট্যান্ডের কাছে এসে সোমনাথবাবু বললেন, শোনো, কাল তো অফ ডে, তুমি পারলে কাল অজয়বাবুকে ফোন করে শঙ্করের পোস্টমর্টম রিপোর্টটার ব্যাপারে জেনে নিও। ওটা জানা দরকার। আর কাল কিছু কাজ আছে, আমি সেগুলো করে নেব। দরকার পড়লে তোমায় ফোন করব। রুদ্র সম্মতি জানিয়ে বাড়ি চলে গেল। সোমনাথবাবুও বাড়ির পথে এগোলেন। 10টা নাগাদ বাড়ি পৌঁছে নিজের খাতায় কিছু নোট করে শুতে চলে গেলেন সোমনাথবাবু। পরদিন সকালে অনেকগুলো ফোন করলেন সোমনাথবাবু। তার মধ্যে প্রথম ফোনটা করলেন রজনীশবাবুকে। সংক্ষেপে এখনো পর্যন্ত তদন্তের প্রোগ্রেস জানালেন। রজনীশবাবু বললেন, সবই ঠিক আছে, কিন্তু এই
গার্ডের যে লাশটা পাওয়া গেছে এটা নিয়ে যে আবার বড় ঝামেলা আরম্ভ হবে। সোমনাথ, যত জলদি সম্ভব এই কেসের একটা কিনারা করতে হবে। সোমনাথবাবু তাকে আশ্বস্ত করে ফোনটা রাখলেন। এরপর আরও 4-5টা ফোন করলেন তিনি। 12টা নাগাদ স্নান সেরে স্ত্রীকে জানালেন একটু পরেই খেয়ে দিয়ে তিনি বেরোবেন, কিছু ইম্পর্টেন্ট কাজ আছে, ফিরতে দেরি হবে। তার স্ত্রী নীলিমা গজগজ করতে থাকে আপন মনে। সপ্তাহের একটা মাত্র ছুটির দিন, তাতেও নাকি বাড়িতে থাকার সময় হয় না। ঘণ্টাখানেকের মধ্যে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে গেলেন সোমনাথবাবু এবং বাড়ি ফিরলেন রাত প্রায় 9টা নাগাদ। তারপর আবার নিজের ঘরে ঢুকে কিছু কাজকর্ম এবং ফোন কলের পর 10টা নাগাদ খেতে বসলেন তিনি। পরদিন সকাল 10টার মধ্যে অফিস পৌঁছলেন সোমনাথবাবু। কিছু প্রয়োজনীয় কাজ সারার পর 11টা নাগাদ রুদ্র এসে জানালো পার্ক স্ট্রিট থানার অজয়বাবু ফ্যাক্স করে পোস্টমর্টেম রিপোর্টটা পাঠিয়েছেন। রিপোর্ট পড়ে সোমনাথবাবু দেখলেন 4-5 দিন আগে খুনটা হয়েছে। ধারালো কোনো অস্ত্র দিয়ে গলা কেটে খুন, তবে মাথায় একটা আঘাতের চিহ্নও পাওয়া গেছে। তার সঙ্গে ভিকটিমের লিভারে অ্যালকোহলের সন্ধানও পাওয়া গেছে। রিপোর্টটা ভালো করে পড়ে রুদ্রর হাতে ফেরত দিয়ে একটা সিগারেট ধরালেন সোমনাথবাবু। এবার তাহলে কি করবেন স্যার? ফাঁদ পাততে হবে, বুঝলে। কাল আমি অনেক নতুন ইনফরমেশন জোগাড় করেছি, তোমায় পরে সব বলবো। তুমি আপাতত যা বলছি সেগুলো করো। প্রথমত মিডলটন রো থেকে পুলিশি পাহারা আজ থেকে তুলে দিতে বলো, আর অজয়বাবুকে ফোন করে আজ পাহারায় থাকা কনস্টেবলদের ওখানে রটিয়ে দিতে বলো যে পুলিশ মনে করছে বাইরের কোনো দুষ্কৃতী এই কাজগুলো করেছে। দ্বিতীয়ত, কোন্নগর থানার ওসি উত্তমবাবুকে ফোন করে বলো সিভিল ড্রেসে 2জন পুলিশের লোক যেন আনন্দবাবুর পাড়ায় আনন্দবাবুর বাড়ির ওপর কড়া নজর রাখে। 3 নম্বর, ঘুষকরা থানার আনিসুর সাহেবকে নির্মলবাবুদের ওপর কড়া নজর রাখতে বলো। বিশেষ করে ও বাড়ির কেউ যদি গ্রামের বাইরে যায় তাহলে পুলিশ যেন তাকে ফলো করে। 4 নম্বর, ব্যারাকপুর থানায় ফোন করে রাজেশবাবুর উপর কড়া নজরদারি চালাতে বলো। বেহালা থানায় বলে দিয়েছি নন্দিনী দেবীর বাড়ির ওপর নজর রাখতে, আর চাকদার ব্যবস্থাও কাল করেছি। এবার শুধু ছিপ হাতে মাছের টোপ গেলার অপেক্ষা। বিকেলে রুদ্র এসে জানালো সোমনাথবাবুর কথা মতো সব ব্যবস্থা হয়ে গেছে। আজ সন্ধ্যায় আমরা ওই অফিসের কাছে লুকিয়ে থাকব। পার্ক স্ট্রিট থানায় যাবার সময় অ্যালার্ট করে দিতে হবে। মানে খুনি আজ রাতেই আসবে? সবুর করো, সবুর করো, সবুরে মেওয়া ফলে। সন্ধে 6টার মধ্যে তাঁরা পার্ক স্ট্রিট থানায় পৌঁছে গেলেন। সব শুনে অজয়বাবু তাঁর 5 জন আর্মড কনস্টেবলকে ওই এলাকার আশেপাশে সিভিল ড্রেসে সিগন্যালের অপেক্ষায় থাকার ব্যবস্থা করলেন। সিগন্যাল পেলেই তিনিও জিপ নিয়ে ঘটনাস্থলে পৌঁছে যাবেন। 6:40 নাগাদ 5 জন কনস্টেবল সহ থানা থেকে বেরিয়ে সোমনাথবাবুরা মিডলটন রোয়ের কাছে থাকা ফ্লুরিজের সামনের গলিটায় লুকিয়ে দাঁড়ালেন। রুদ্রকে অফিসের উল্টো দিকে থাকা স্কুলের পাশের ছোট গলিটায় লুকিয়ে থাকতে নির্দেশ দিলেন তিনি। অফিসে কেউ ঢুকলে ওই গলি থেকে স্পষ্ট দেখা যাবে, আর তিনি নিজে থাকবেন অফিসের একটু দূরে থাকা একটা বড় গাছের আড়ালে। 5 জন কনস্টেবলের মধ্যে একজন থাকবে ফ্লুরিজের পাশে, একজন থাকবে রফি আহমেদ কিদওয়াই রোড যাওয়ার রাস্তায়, একজন ফ্লুরিজের উল্টো দিকের ফুটপাতে পার্ক হোটেলের কাছে, বাকি 2 জন মিডলটন রোয়ের ভেতরের রাস্তার শেষ প্রান্তে। সবাইকে প্ল্যান ভালোমতো বুঝিয়ে দেওয়ার পর 7টার মধ্যে সবাই নিজের নিজের পজিশন নিয়ে রেডি। মিডলটন রো তখন ফাঁকা শুনশান। পার্ক স্ট্রিট থেকে গাড়ি আর মানুষের চলাচলের শব্দ ভেসে আসছে। 8টা বাজতেই অফিসের গার্ড তার ইভিনিং ডিউটি শেষ করে বেরিয়ে গেল। সবাই চুপচাপ অধীর আগ্রহে অপেক্ষা করছে। প্রায় 10 মিনিট পর একটা ছায়ামূর্তি অতীব সতর্ক পদক্ষেপে এসে দাঁড়ালো অফিসের সামনে। সতর্ক দৃষ্টিতে এদিক ওদিক একবার দেখে নিয়ে পকেট থেকে চাবি বের করে আস্তে আস্তে গেটটা খুলল। তারপর টর্চ জ্বেলে সিঁড়ি দিয়ে ওপরে উঠে গেল। প্রায় মিনিট 10 মধ্যে একটা বড় বস্তা হাতে ছায়ামূর্তিটা গেট লক করে চাবি নিজের পকেটে রেখে টর্চ নিভিয়ে বাইরে বেরিয়ে 2 পা এগোতেই একদিক থেকে রুদ্র এবং অন্যদিক থেকে সোমনাথবাবু দৌড়ে এসে তার সামনে দাঁড়ালেন।
লোকটা ঘাবড়ে গিয়ে পার্ক স্ট্রিটের রাস্তার দিকে দৌড়ে পালানোর চেষ্টা করতেই সোমনাথবাবু পকেট থেকে হুইসেল বের করে বাজিয়ে দিলেন। সঙ্গে সঙ্গে দুজন কনস্টেবল দৌড়ে এসে লোকটিকে ধরে ফেলল। সোমনাথবাবু বললেন, পালানোর চেষ্টা করে লাভ হবে না রমেশবাবু, আপনি পেশাদার ক্রিমিনাল নন। বিহ্বল দৃষ্টিতে কিছুক্ষণ চেয়ে রইলেন রমেশবাবু। বিশ্বাস করুন স্যার, আমি কাউকে খুন করিনি। আমি কাউকে খুন করিনি। সব শুনবো, অনেক সময় আছে, আপাতত আমাদের সঙ্গে আসুন। ঘণ্টাখানেকের মধ্যে তারা ভবানী ভবনে পৌঁছলেন। ইন্টারোগেশন রুমে পৌঁছে চেয়ারে বসে একটু জল খেলেন রমেশবাবু। তারপর বললেন, আমি খুন করিনি, বিশ্বাস করুন স্যার, আমি খুন করিনি স্যার। তাহলে অত রাতে চোরের মতো অফিসে গেছিলেন কেন? স্যার, লাস্ট 2 বছর ধরে আমি আর আনন্দ মিলে প্রায় 4.5 লক্ষ টাকা অফিসের তহবিল থেকে সরিয়েছিলাম। কিন্তু শেষ দিকে ডিরেক্টর এস বাসু গতবারের এই চুরির ব্যাপারটা প্রায় ধরে ফেলেছিলেন। আমরা কোনো রকমে বেঁচে গেছিলাম। কিন্তু আমি একদিন এখনকার ডিরেক্টর সাহেবকে ফোনে এস বাসুর সাথে কথা বলতে শুনি। তারপর ডিরেক্টরের পিএর কাছ থেকে খবর পাই বাসু সাহেব চন্দ্রপ্রকাশ স্যারকে আমাদের অফিসে দিল্লি থেকে স্পেশাল টিম আনিয়ে অডিট করার পরামর্শ দিয়েছেন এবং চন্দ্রপ্রকাশ স্যার তাতে সম্মতি জানিয়ে সেই ব্যবস্থাও করেছেন। খুব শীঘ্রই অডিট টিম আসবে। এই খবর শুনে ভয় আমার হাত পা ঠান্ডা হয়ে যায়। আমরা মধ্যবিত্ত ঘরের মানুষ, লোভে পড়ে অন্যায় করে ফেলেছি। আমরা চোর ডাকাত নই স্যার। বড় সাহেবরা অফিসের টাকায় দিনের পর দিন মোৎসব করছেন, তাতে কোনো দোষ নেই। একটা মিটিং, একটা ইন্সপেকশনের নামে অগাধ খাওয়া দাওয়া, ফুর্তি, এমনকি মদ, মেয়ে মানুষ, সবকিছু চলছে, তাতে কারোর কিছু বলার নেই। কথা ঘোরাবেন না, কি করেছেন সেটা বলুন। ঠিক এই সময় আনন্দ খুন হলো। আমি মঙ্গলবার সকালে এসে নিজের কর্তব্য স্থির করে ফেললাম। সেদিন আমি প্রথম সেকশনে এসেছিলাম, তখন ওই গার্ড মনোজের খবরে পুলিশ এসে গেছে। পুলিশ লাশ সরাতেই আমি ছুতো করে ইম্পর্টেন্ট হিসেবের ফাইল ও অন্যান্য ডকুমেন্ট একটা বস্তায় পুরে একতলার পুরনো বাথরুমে রেখে দিয়ে আসি। ওই বাথরুম বহুদিন পরিত্যক্ত, আর ওর একটাই চাবি, সেটাও আমার সেকশনে থাকে, তাই ওগুলো ওখানে একদম সেফ। তারপর ভেবেছিলাম সুযোগ বুঝে ওগুলো কোথাও নিয়ে গিয়ে নষ্ট করে দেব। সবাই ভাববে আনন্দের খুনি ওগুলো হাতিয়েছে, কিন্তু এতদিন পুলিশি পাহারার জন্য কাজটা করে উঠতে পারিনি। তাই আজ যখন শুনলাম যে পুলিশ চলে যাচ্ছে, তখন আজই কাজটা করব বলে ঠিক করি। আমি জানতাম ইভিনিং শিফটের গার্ড 8টার মধ্যে বেরিয়ে যায়, আর নাইট শিফটের গার্ড সাধারণত একটু লেটে ঢোকে। তাই এই ফাঁকা সময়ে কাজটা হাসিল করতে গিয়েছিলাম। কিন্তু আমি খুনের ব্যাপারে কিছু জানি না স্যার, সত্যি বলছি স্যার, আমি কিছু জানি না। আপনারা ওই বস্তাটাকে চেক করলে সবকিছু দেখতে পাবেন। স্যার, লোভে পড়ে আমি খুব বড় অন্যায় করে ফেলেছি। 2 মাস পরে আমার মেয়ের বিয়ে, আমাকে মাফ করে দিন স্যার। আমাকে অ্যারেস্ট করবেন না স্যার, আমার সংসারটা ভেসে যাবে, স্যার, ভেসে যাবে স্যার। আপনি কতটা সত্যি বলছেন সেটা পরেই বোঝা যাবে। কথায় আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। আপনার মেয়ের কথা ভেবে খারাপ লাগছে। বস্তা খুলে সোমনাথবাবু আর রুদ্র কাগজপত্র চেক করতে লাগলেন। রমেশবাবুর কথা মতো সেখানে চুরি যাওয়া সব ফাইল আর ডকুমেন্টসই রয়েছে। কাজ শেষ হলে সোমনাথবাবু রুদ্রকে পার্ক স্ট্রিট থানায় ফোন করে রমেশবাবুর বিরুদ্ধে চুরির মামলা সাজাতে নির্দেশ দিলেন এবং রমেশবাবুকে থানার লকআপে রাখার জন্য ব্যবস্থা করতে বললেন। ইন্টারোগেশন রুমের বাইরে বেরিয়ে গেলেন সোমনাথবাবু। একটু পরে রুদ্র এসে জানালো সব ব্যবস্থা হয়ে গেছে। পার্ক স্ট্রিট থানা থেকে লোক আসছে রমেশবাবুকে নিতে। স্যার, লোকটার কথা যদি সব ঠিক হয়, উনি যদি সত্যিই খুনের সাথে যুক্ত না থাকেন, তাহলে খুনটা করল কে? লোকটা সত্যি বলছেন, উনি লোভী হলেও খুনি নন। সবার মুখোশ খুলছে একে একে। আর একটু ধৈর্য ধরে ছিপ হাতে বসো, রাখো পোয়াল, ঠিক টোপ গিলবে। 27শে নভেম্বর রাত 8:15, কোন্নগর। গত 1 সপ্তাহ ধরে বিদ্যুৎ বিভাগের কিছু মেরামতির কাজের জন্য ঠিক এই সময়টাই ঘণ্টাখানেকের জন্য লোডশেডিং হচ্ছে।
সবুজ পল্লী নিঝুম, মাঝে মাঝে রাস্তা দিয়ে গাড়ি বেরোনোর শব্দ। একটা চাদর মুড়ি দেওয়া লোক খুব আস্তে আস্তে কোনো শব্দ না করে আনন্দ ঘোষের বাড়ির সামনে এসে দাঁড়ালো। হাত দিয়ে আলতো করে ঠেলতেই গেটটা খুলে গেল। তারপর সদর দরজার কাছে যেতেই সদর দরজাটা মৃদু শব্দে খুলে গেল। সদর দরজার অন্য পারে কেউ যেন তারই অপেক্ষা করছিল। তারপর লোকটা ঢুকতেই দরজাটা বন্ধ হয়ে গেল। ব্যবস্থা বেশ ভালোই, কিন্তু লোকটা বুঝতে পারেনি যে বিগত 5 দিন ধরে পুলিশের দল সবুজ পল্লীর আশেপাশে লুকিয়ে তারই জন্য অপেক্ষা করছে। সোমনাথবাবুর নির্দেশ মতো পুলিশ গোটা বাড়িটা চারিদিক থেকে নিঃশব্দে ঘিরে ফেলল। তারপর সোমনাথবাবু, রুদ্র আর লোকাল থানার ওসি উত্তম গুপ্ত দুজন কনস্টেবল নিয়ে গেটটা খুব সাবধানে কোনো আওয়াজ না করে খুলে ভেতরে ঢুকলেন। হাতের ইশারায় কনস্টেবল দুজনকে বাড়ির পেছনের দরজায় পাঠিয়ে দিলেন সোমনাথবাবু। তারপর নিজে সদর দরজায় কান লাগালেন। বাড়ির একটা কোণের ঘর থেকে দুজনের মৃদু গলার আওয়াজ ভেসে আসছিল। সেই শব্দ লক্ষ্য করে সোমনাথবাবু ও রুদ্র অন্য একটা জানালার দিকে এগোতে যাবেন, এমন সময় বাড়ির পেছন দিকে এক কনস্টেবল একটা ফুলের টবে হোঁচট খেয়ে পড়ে যাওয়ার জোর শব্দ। আর শব্দটা হতেই ভেতরের সব আওয়াজ থেমে গেল। এক মুহূর্ত দেরি না করে সোমনাথবাবু যতটা সম্ভব কম আওয়াজ করে সদর দরজার সামনে এসে দাঁড়ালেন। তার পেছনে রুদ্র এবং উত্তমবাবু। প্রায় 15 মিনিট নিঃশব্দে তারা সেখানে দাঁড়িয়ে রইলেন। তারপর খুব সাবধানে বাইরের পরিস্থিতি অনুধাবন করার জন্য দরজাটা অল্প ফাঁক হতেই সোমনাথবাবু একটা হ্যাঁচকা টানে দরজাটা খুলে ঘরের ভেতরে প্রবেশ করলেন। দরজায় দাঁড়ানো মহিলাটি কিছু বলতে যাচ্ছিলেন, কিন্তু তার আগেই সোমনাথবাবু ঘরের ভেতরে জোরালো টর্চের আলো ফেলতেই ড্রয়িং রুমের পাশে থাকা ঘর থেকে কেউ যেন চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো। ঠিক সেই সময়ই বৈদ্যুতিক আলো ফিরে এলো। বিদ্যুৎ বেগে এগিয়ে সোমনাথবাবু সেই ঘরের দরজা দিয়ে মুখ বাড়ালেন। এই ঘরটা খাবার এবং রান্নাঘর। সেই ঘরে থাকা ডাইনিং টেবিলের পাশে একটা চেয়ারে বসে থাকা একজন লোক উঠে দাঁড়িয়ে সোমনাথবাবুকে দেখে প্রথমে কিছুটা আতঙ্কিত হয়ে যায়। তারপর ধপ করে আবার চেয়ারেই বসে পড়ে। পালানোর চেষ্টা করবেন না অতীশবাবু, কোনো লাভ হবে না। বাড়ির চারিদিকে পুলিশ ঘিরে রয়েছে। মানে এসব কি বলছেন আপনি? পরশু আনন্দদার কাজে আসতে পারিনি বলে আজ বৌদির সাথে দেখা করার জন্য এসেছি। এসব পুলিশ কোথা থেকে এলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। অভিনয় তো অনেকদিন করলেন। আমি চাকদায় গিয়ে আপনার ব্যাকগ্রাউন্ড চেক করে আপনাদের পুরনো প্রেমের কথা সব ডিটেলসে জানতে পেরেছি। তাছাড়া আজ আপনি বাড়ি থেকে বেরিয়ে আসার পর আপনার বাড়ির মালিককে সাথে নিয়ে বাড়ি সার্চ করে খুনের অস্ত্রটা পেয়েছি, আর সাথে সেই বড় টর্চটাও পেয়েছি, যেটা দিয়ে মাথায় আঘাত করে গার্ড শঙ্করকে অজ্ঞান করেছিলেন। বাদবাকি কাজ প্রমাণ করতে অসুবিধে হবে না। এবার চলুন। সোমনাথবাবু তার দিকে এগোতেই অতীশ লাফিয়ে উঠে পাশেই থাকা একটা বড় ছুরি হাতে তুলে নিল। এতক্ষণে সোমনাথবাবুর মুখে এসব শুনে তার মুখ ফ্যাকাশে হয়ে গিয়েছিল, কিন্তু এখন তার চোখ যেন অন্য কিছু বলছে। আমাকে ধরা অত সহজ নয়। একটা শব্দ করে ছুরিটা সে নিজের বুকের বাঁ দিকে আমূল বিধিয়ে দিল হঠাৎ। তারপরই ধপ করে মাটিতে পড়ার একটা শব্দ। সোমনাথবাবু তাড়াতাড়ি অতীশবাবুর দিকে ছুটে গেলেন। রুদ্র ও উত্তমবাবুর সহযোগিতায় পাঁজাকোলা করে তাকে বাইরেও নিয়ে এলেন। বাইরের ড্রয়িং রুমে নিয়ে আসতেই মনীষা দেবী অতীশবাবুর এই অবস্থা দেখে একটা আর্তনাদ করে মাথা ঘুরে পড়ে গেলেন। ততক্ষণে অতীশের বুকের ক্ষতস্থান থেকে গল গল করে রক্ত বেরিয়ে তার জামা ভিজিয়ে দিয়েছে। কোনো মতে তাকে গাড়িতে তুলে হাসপাতালের উদ্দেশ্যে রওনা দিলেন সোমনাথবাবুরা, কিন্তু বৃথা চেষ্টা। হাসপাতালে পৌঁছানোর মিনিট 15 মধ্যেই অতীশ মারা গেল। পরদিন সকালে অফিসে পৌঁছে সোমনাথবাবুর চেম্বারে প্রবেশ করল রুদ্র। সোমনাথবাবু তখন কি একটা ফাইল দেখতে ব্যস্ত ছিলেন। রুদ্র জিজ্ঞেস করল,
স্যার আপনি ঠিক আছেন? ঠিক তো থাকতেই হবে, না হলে ডিউটি কি করে করব? এতদিন ধরে প্ল্যান করে সব রকম ব্যবস্থা করে ধরতে পারলাম না। আমার চোখের সামনে এইভাবে সুইসাইড করলো, তাই একটু আপসেট লাগছে। আমার প্রথম দিন থেকে সন্দেহ হয়েছিল যে খুনি ওই অফিসেরই কেউ। হয়তো বাইরে তার কোনো সঙ্গী আছে, কিন্তু সে বাইরের লোক নয়। কারণ একজন বাইরের লোকের পক্ষে এভাবে অফিসে ঢুকে খুন করা সম্ভব নয়। আর পেশাদার খুনি হলে সে বাইরেই খুন করবে, শুধু শুধু এত রিস্ক নিয়ে অফিসে ঢুকবে না। বাকি ডাকাতির তো প্রশ্নই ওঠে না, কারণ কোনো ডাকাতি ফাইল চুরি করতে এসে দুটো খুন করবে না। তাহলে প্রশ্ন ওঠে খুনি কে? সম্ভাব্য তালিকায় রমেশবাবু, রাজেশবাবু, নন্দিনী দেবী অনেকের নাম থাকলেও কারোরই সেই রকম খুনের জোরালো মোটিভ ছিল না, আর সবারই স্ট্রং অ্যালিবাই ছিল। এরপর আমি রবিবার ইনভেস্টিগেশন করতে মনীষা দেবীর বাপের বাড়ি চাকদহতে যাই। সেখানে মনীষা দেবীর বৌদির মুখে জানতে পারি মনীষা দেবীর আনন্দবাবুর সাথে বিয়েতে একদমই মত ছিল না। তিনি তার বাবার এক স্থানীয় ছাত্রকে ভালোবাসতেন, কিন্তু ছেলেটি বেকার হয় এবং তার বাড়ির অবস্থা খারাপ হওয়ার জন্য মনীষা দেবীর বাবা সেই সম্পর্ক মেনে নেননি এবং এক প্রকার জোর করেই আনন্দবাবুর সঙ্গে বিয়ে দেন। আমার হঠাৎ মনে পড়ে যে এনকোয়ারির সময় অতীশ বলেছিল তার বাড়ি চাকদায়, এবং সময়ের হিসাব করে দেখলে বোঝা যায় মনীষা দেবীর বিয়ের সময় অতীশ ওই অফিসে কাজ করত না। এরপর আমি খোঁজ নিয়ে জানতে পারি আমার ধারণা নির্ভুল। তারপর এই প্ল্যানটা করি, আর তারপরের ঘটনা তো দেখলেই। কিন্তু স্যার খুনটা কিভাবে করলো আর কেনই বা করলো? দেখো, আসল ঘটনা জানার উপায় নেই, একমাত্র মনীষা দেবীকে জিজ্ঞাসা করে যদি কিছু জানা যায়। কিন্তু আমার ধারণা খুন যে হবে এটা তিনি জানতেন না, তাই এক্ষেত্রে আমার থিওরিটাই বলছি। প্রেমিকার সাথে বিচ্ছেদের পর অতীশ মনে গভীর আঘাত পায়। তারপর আর্থিক অভাব তো ছিলই, একটা সুপারিশ মারফত ভাগ্যক্রমে এই চাকরিটা পায়। আমি খবর নিয়ে জেনেছি অতীশ ছোটবেলায় পড়াশোনায় খুব ভালো ছিল, কিন্তু উচ্চ মাধ্যমিকের পর তার অনেক অসৎ বন্ধু জোটে তাদের পাল্লায় পড়ে আর গ্র্যাজুয়েশন কমপ্লিট করতে পারেনি। আমার ধারণা এই চাকরিটাও কখনোই ভালোভাবে নিতে পারেনি। অফিসে ওকে প্রচুর খাটিয়েও ভালো বেতন বা সম্মান কোনোটাই দেওয়া হতো না, অথচ ও যে শিক্ষিত ভালো ছেলে তা সবাই এক বাক্যে স্বীকার করেছে। এরপর ঘর ভাড়া নিয়ে কোন্নগরে আসার পর একদিন কোনোভাবে পুরনো প্রেমিকার সাথে দেখা হয়ে যায় এবং সম্পর্ক অচিরেই জোড়া লাগে। তার প্রেমিকাকে তার থেকে কেড়ে নেওয়া লোকটা যে তার অফিসেই তারই মাথায় বসে ছড়ি ঘোরাচ্ছে, এটা অতীশ কোনোভাবেই মেনে নিতে পারেনি। তারপর মনীষা দেবীর মুখে তার প্রতি আনন্দবাবুর খারাপ ব্যবহার ও অপমানের কথা শুনে তার মাথা আরও গরম হয়। আমার ধারণা এই নন্দিনী দেবীর ব্যাপারটা অতীশ জানত। সব মিলিয়ে তার মন আনন্দের প্রতি বিষিয়ে ওঠে, সে সুযোগ খুঁজতে থাকে একটা কিছু করার। অতীশ জানত ওই সোমবার রাত্রে মিটিংয়ের কাজের জন্য আনন্দবাবু রাত্রে অফিসে আসবেন, তাই সে সেদিন ছুটির পর অফিসে অপেক্ষা করতে থাকে। এমনিও অতীশ সবার শেষেই বেরোতো, তাই কারো চোখেও পড়ে না। মদের ব্যবস্থা আগে থেকেই করা ছিল, আর ছুরিটাও সে সাথেই রেখেছিল। নিভে যাওয়া সিগারেটটা অ্যাশট্রেতে ফেলে সোমনাথবাবু যা বললেন তার সারমর্ম মোটামুটি এইরকম দাঁড়ায়। অতীশ জানত ওই সোমবার রাতে মিটিংয়ের কাজের জন্য আনন্দবাবু রাতে অফিসে আসবেন, তাই সেদিন সে ছুটির পর অফিসে অপেক্ষা করতে থাকে। এমনিতেও অতীশ সবার শেষে বেরোতো, তাই কারো চোখে পড়ার কথাও নয়। মদের ব্যবস্থা সে আগে থেকেই করে রেখেছিল, আর ছুরিটাও সে সাথেই রেখেছিল। 11টা নাগাদ আনন্দবাবু অফিসে ফিরলে প্রথমে দুজনে মিলে সব কাজ সারেন, তারপর অতীশ মদ খাওয়ার প্রস্তাব দেয়। আনন্দবাবু রাজি হয়ে যান। এমনিতেও প্রেমিকার সাথে সময় কাটানোর পর তার মেজাজ সেদিন ভালোই ছিল, তাই হয়তো একটু বেশিই মদ খেয়ে ফেলেছিলেন। তারপর নেশাগ্রস্ত আনন্দবাবুকে পেছন থেকে গলা কেটে খুন করতে অতীশের খুব একটা অসুবিধে হয়নি। গার্ড শঙ্কর অতীশের শত্রু ছিল না, কিন্তু তাকে না সরালে সে ধরা পড়ে যেত। তাছাড়া তাকে খুন করে তার লাশ বেপাত্তা করে দিলে ব্যাপারটা যেরকম দাঁড়াবে তাতে মনে হবে শঙ্করই আনন্দবাবুকে খুন করেছে। যদিও পরদিন ফাইল সরিয়ে অতীশের অজান্তেই তাকে সহায়তা করেন রমেশবাবু। আনন্দবাবুকে খুন করার পর শঙ্করকে মদ খাওয়ায় অতীশ। মাতাল মানুষকে মদ খাইয়ে নেশাগ্রস্ত করতে খুব একটা বেশি অসুবিধে হয়নি।
তারপর সম্ভবত শঙ্করকে আরও মদ খাওয়ানোর প্রতিশ্রুতি দিয়ে অফিসের মেন গেটে তালা লাগিয়ে এক হাতে বস্তা ও অন্য হাতে বড় টর্চ নিয়ে অতীশ তাকে ওই রফি আহমেদ কিদওয়াই রোডের ডোবার কাছে নিয়ে যায়। প্রথমে মাথায় টর্চের বাড়ি মেরে অজ্ঞান করে, তারপর ছুরি দিয়ে গলা কেটে লাশটা বস্তায় পুরে ডোবায় ফেলে দেয়। ওদিকটায় এমনিতেই লোকজন কম, তাই কারো নজরেও পড়েনি। অন্যদের মদ খাওয়ালেও সে নিজে হয়তো বেশি মদ খায়নি। সব শুনে রুদ্র বলল, সত্যি স্যার, ওকে দেখলে মনে হয় না যে ও এত বড় একজন ক্রিমিনাল। সোমনাথবাবু কিছু বলতে পারলেন না। জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে রইলেন শুধু। রুদ্রর মনে পড়ল হুইটম্যানের সেই বিখ্যাত উক্তি, পাপকে ঘৃণা করো, পাপীকে নয়, ভীতুকে সাহস দাও আর জ্ঞানীর সঙ্গে কাজ করো। এতক্ষণ আপনি শুনছিলেন অনিকেত রিক রায়ের কাহিনী মার্ডার অ্যাট মিডলটন রো, only on Radio Milan 90.4 FM. Do like, share and subscribe our YouTube channel for more audio stories and press the bell icon for notification. Radio Milan 90.4 FM এর তরফ থেকে লেখক শ্রী অনিকেত রিক রায়কে জানাই আন্তরিক কৃতজ্ঞতা আমাদের এই প্রচেষ্টায় পাশে থাকার জন্য। আমাদের ফেসবুক গ্রুপ রেডিও মিলন স্টোরি লাভার্সের রহস্য গল্প প্রতিযোগিতা থেকে এই গল্পটি বেছে নেওয়া। সোমনাথের ভূমিকায় দীপক, রুদ্র, অজয় এবং চা দোকানির চরিত্রে অভিক, মনীষার ভূমিকায় সঙ্গীতা, রজনীশের চরিত্রে দীপঙ্কর, রমেশের ভূমিকায় রথিন, নন্দিনীর চরিত্রে রীতি, নির্মল, অতীশ এবং বিকাশের ভূমিকায় অপূর্ব, মধুমিতার চরিত্রে মৌ, রমার ভূমিকায় আম্রপালি, গল্প পাঠে এবং অন্যান্য চরিত্রে সায়ন, নাট্যরূপ দান চিন্ময়, পোস্টার অ্যান্ড পাবলিসিটি ডিজাইন ডিভাইন কমেডি, সমগ্র পরিচালনা এবং ধ্বনি পরিকল্পনা সায়ন। আগামী সপ্তাহে আরও একটি নতুন গল্প নিয়ে হাজির হব আমরা। শুনতে থাকুন রেডিও মিলন 90.4 FM।